নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। যখন বাংলার একের পর এক বাসিন্দার হাতে এনআরসি নোটিশ, ফের বঙ্গের শ্রমিককে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ নিয়ে তোলপাড়, তখন নিউ ইয়র্কের এনজিওর রিপোর্ট সামনে এনে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বিজেপি শাসিত রাজ্যগুলো পরিকল্পিতভাবে বাঙালিদের হেনস্থা করছে। আর এর মধ্যেই হুঙ্কার শুভেন্দু অধিকারী, বাংলার ভোটার তালিকা থেকে 1 কোটিরও বেশি রোহিঙ্গার নাম বাদ যাবে। অগাস্টে কি বাংলায় এসআইআর কিভাবে সংশোধন? বিএলওদের দেওয়া বইয়ে স্পষ্ট নির্দেশিকা। পাশাপাশি নজর থাকবে কলেজে ভর্তিতে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি। প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণে টিএমসিপি রাজ্য সভাপতি। এ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছে। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, আজ কলকাতায় বুথ লেভেল অফিসার, সুপারভাইজার ও AEROদের ট্রেনিং দিল নির্বাচন কমিশন। ট্রেনিং এ ছিল ভোটার তালিকায় বিশেষ সংশোধনের অংশ। পরিষ্কার করে বোঝানো হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে বিএলওদের ঠিক কি করণীয়। অন্যদিকে বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী, উত্তর দিয়েছে তৃণমূল। দেখুন। বিহারে ইতিমধ্যে শেষ হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম পর্যায়ের কাজ। বিহারের পর সামনের বছর পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন। তাহলে কি এবার ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবে এ রাজ্যেও? এই নিয়ে যখন জোরালো চর্চা চলছে, তখন জল্পনা বাড়িয়ে শনিবার কলকাতার নজরুল মঞ্চে বুথ লেভেল অফিসার বা BLO, সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AEROদের ট্রেনিং দিল নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। এসআইআর যে আছে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে, যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে। সূত্রের খবর, অগাস্ট মাস থেকে এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতে পারে। এই প্রেক্ষাপটে মালদা পূর্ব বর্ধমান ডিভিশনের পর এদিন প্রেসিডেন্সি ডিভিশনের কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলার BLO, সুপারভাইজার ও AEROদের নিয়ে বৈঠক হলো। সেখানে প্রশিক্ষণের জন্য যে বই দেওয়া হয়েছে তাতেও স্পষ্ট রয়েছে এসআইআর এর প্রসঙ্গ। পরিষ্কার করে বোঝানো হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে বিএলওদের কি করণীয়। বিহারের মডেলে কি পশ্চিমবঙ্গ শুরু হতে চলেছে এসআইআর? জল্পনা আরও বাড়ল, কারণ এদিন নজরুল মঞ্চে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সেখানে খোদ উপস্থিত ছিলেন CEO এবং সেখানে কিন্তু এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক বিষয় আলোচনার মধ্যে উঠে আসে এবং দেওয়া হয় প্রশিক্ষণও। এদিন ট্রেনিংয়ে উঠে আসে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ। যেহেতু বিহারে একটা হয়েছে এসআইআর ব্যাপারে, সেহেতু বিহারে একটা ব্যাপারটা, বিহারের ফরমেশনটা আমাদের নিয়ে একটু ডিসকাস করলেন আর কি। তাহলে কি শীঘ্রই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতে চলেছে? এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে, তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না। যত কন্ডাক্ট অফ ইলেকশন আছে ওটা তো হবে 6-8 মাস পরে। তো আমরা পরে পরে তো এসব ট্রেনিং করতে পারবো না, কেউ এরা তো পার্ট টাইম কাজ করছে BLO। আমরা গোটা সিলেবাস একবারই করাবো না যেটা আছে। একদিকে যখন বিএলওদের প্রশিক্ষণে ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিষয়টিও রাখা হচ্ছে, তখন রাজ্য সরকারের এই সকল কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট দিয়েছে। জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে BLO, 53 জন BLO অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। ট্রেনিং দিতে যাবে তৃণমূলের নেতারা, তৃণমূলের সমস্ত সরকারি অফিসারেরা, তারা সব তৃণমূলেরই দালালি করে, অত ভয় পাওয়ার কিছু নাই। এই বাংলায় BLO কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিজেপির হাতে যদি তামাক খেতে হয় এবং সেই তামাক খেয়ে আপনারা যদি জেনুইন ভোটার, যাদের আধার আছে, প্যান আছে, রেশন কার্ড আছে, নাগরিকত্বের মৌলিক প্রমাণগুলি আছে, তাদের যদি আপনারা হ্যারাস করতে নামেন, তাহলে আন্দোলন কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটি কিন্তু সারা ভারতবর্ষকে বুঝিয়ে দেবে। শিক্ষকদের যাতে BLO হিসাবে নিয়োগ না করা হয় সেই দাবিতে এদিন কনভেনশন করে প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষকদের দুটি সংগঠন।
আমরা দাবি করছি বিএলও ডিউটি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের দেওয়া যাবে না, কারণ 2009 সালে শিক্ষার যে অধিকার আইন, সেই অধিকার আইনে পরিষ্কার বলা আছে শিক্ষকদেরকে শুধুমাত্র শিক্ষার কাজে নিযুক্ত করতে হবে, শিক্ষা বহির্ভূত কোনো কাজে নিযুক্ত করা যাবে না। কেন্দ্রীয় সরকারের এই আইনকে কেন্দ্রীয় সরকারই ভায়োলেট করছে। এদিন 5 জেলা মিলিয়ে মোট 972 জন বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ হয়। রবিবার মেদিনীপুর ডিভিশন এবং সোমবার উত্তরবঙ্গের বিএলওদের নিয়ে বৈঠক হবে। পার্থপ্রতিম ঘোষ, বিটন চক্রবর্তী এবং সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ বিএলওদের নিয়ে এই প্রশিক্ষণ এ রাজ্যে এটা প্রথম, আজকেই সিইও জানিয়েছেন। প্রশ্নটা এখানে এবং জল্পনাও তৈরি হচ্ছে যে বিহারের পর এ রাজ্যে ঠিক কবে হতে চলেছে এসআইআর। আমি এখানেই আসবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, পরিশুদ্ধ ভোটার তালিকাই তো অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ভিত্তি। তো বিহারের পর এ রাজ্যে এসআইআর হবে, বিশেষ নিবিড় যাচাই হলে ভুয়ো ভোটার যদি বাদ যায় তাহলে আপত্তি কোথায়, সমস্যা কোথায়? ভুয়ো ভোটার বাদ গেলে আপত্তি কিছু নেই, তোমরা সেটা কালিয়াগঞ্জেও দেখে নিয়েছো। 6000-এর বেশি ওই ভোট হওয়ার আগে, উপনির্বাচন হওয়ার আগে 6000-এর বেশি নাম বাদ গিয়েছিল এবং তারপরেও তৃণমূল ওখানে হু হু করে জিতেছে। ফলে যে গ্যারান্টিগুলো দেওয়া হচ্ছে, যার ওয়ারেন্টি শেষ হয়ে গিয়েছে, সে যখন গ্যারান্টি দিচ্ছে যে 1.5 কোটি নাম মার রোহিঙ্গা ফোহিঙ্গা বাদ যাবে, মানে আজ অবধি আমি পৃথিবীর কোথাও শুনিনি যে 1 কোটি রোহিঙ্গা কোথাও আছে, যেখানে হায়েস্ট হচ্ছে 14 লাখ, মানে সেন্সাস অনুযায়ী 14 লাখ রোহিঙ্গা ওইখানে থাকতেন, তার থেকে 7 লাখ বেরিয়েছিল। সেখানে 1 কোটি রোহিঙ্গা কাকে বলে দিচ্ছে আমার জানা নেই, ছেড়ে দাও। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এসআইআরের যে প্রক্রিয়াকরণ এবং যেভাবে ভয়ের রাজনীতি একই সঙ্গে ওই নিশিকান্ত দাস বা নয়ন বিশ্বাস বা উত্তম ব্রজবাসীদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, সমস্যাটা হচ্ছে এখানে। অর্থাৎ তুমি আজকে যে কোনো বিজেপির তো বেশ কিছু কাউন্সিলর বিভিন্ন জায়গায় রয়েছে, বেশ কিছু পঞ্চায়েত প্রতিনিধিও বিভিন্ন জায়গায় রয়েছে, চলে যাও না। প্রত্যেক সন্ধেবেলায় সকালবেলায় হু হু করে লোকজন আসছে, ভয় পাচ্ছে যে ভাই আমার সব ডকুমেন্টেশন ঠিক আছে তো। এই যে ভয়ের বাতাবরণটা হঠাৎ করে নামিয়ে না, যেরকম ওই ডিমনিটাইজেশন, সেখানে এসআইআর এর সঙ্গে কেন তুমি এনআরসিটা গোলাচ্ছ? আমি গোলাচ্ছি না, কেন গোলাচ্ছি নয়, একদম গোলাচ্ছি না, গুলিয়ে দেওয়া হচ্ছে। দুটোকে এমন ভাবে আমাদের চোখের সামনে আনা হচ্ছে যাতে গুলিয়ে যাচ্ছে, মানুষের মনে ভয় হচ্ছে। দেখো, নাগরিকতা দেওয়ার অধিকার ইলেকশন কমিশনের নয়, এটা যে কেউ জানে। 5 থেকে 11 নম্বর দ্বারাই সংবিধানের পরিষ্কার সেটা বলে দেওয়া আছে। 2004 সালের আইন অনুযায়ী 14,880 জনকে 2014 থেকে 2019 অবধি এই বিজেপি সরকার নাগরিকত্ব দিয়েছে, যারা বাংলাদেশ থেকে এসছে। তার মধ্যে একটা বড় সংখ্যায় হচ্ছে মুসলিম। তাহলে হঠাৎ করে এই সিএ এর কনটেক্সট আর একই সঙ্গে এইভাবে যখন এসআইআর এর কনটেক্সটকে জুড়ে দিয়ে এই শুভেন্দু অধিকারীরা যারা 2020 সালের নভেম্বর অবধি মোদি হাটাও দেশ বাঁচাও করে গিয়েছেন, তারা যখন ভয়ের বাতাবরণটা তৈরি করছে, সমস্যা তখন মানুষের মনের মধ্যে সৃষ্টি হচ্ছে যে আমাদের অস্তিত্ব সংকট কোথায় যাচ্ছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে এই বাংলাদেশি আর বাঙালি আর মুসলিম আর হিন্দু, যাদের কাছে মতুয়ার কার্ড রয়েছে, সেই মানে যে বিখ্যাত জাহাজ প্রতিমন্ত্রী, সেই ঠাকুরবাড়ির কার্ড রয়েছে, সেই কার্ডের গুরুত্ব থাকছে না। গলায় তুলসীর মালা পড়ছে, থাকছে না। লোকে তো আজকাল তুলসীর একটা কথা বলো, তুমি ঠিক যে কথা বলছিলে যে এসআইআর এবং এনআরসি কোথাও গিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পাল্টা অভিযোগ তো বিজেপি করছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা তোমরা করছো। আমরা যদি করে থাকি, তুমি ক্রোনোলজিটা সমঝো, ক্রোনোলজি বুঝে নাও, কারা করছে, কারা আনছে। আমি কিন্তু বলে দিলাম এখানে এত লাখ বাদ দিয়ে দেবো, এনআরসি করে দেবো, কে বলেছিল? আমরা, আমাদের মুখ থেকে এই কথা বেরিয়েছিল কোথাও? এনআরসি জুজু কে দেখিয়েছিল প্রথমে? সিএ জুজু কে দেখিয়েছিল? এনপিআর এর নোটিফিকেশন কারা বার করেছিল? একদম একদম প্রদীপ্ত, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রদীপ্ত, একটা বিষয়, তুমি তো কালীগঞ্জের প্রসঙ্গ আনলে যে একদম ভোটার আমরা দেখে নিয়েছি ভোট কিভাবে বেড়েছে এবং আমরা জিতেছি, সুতরাং এই এনআরসি বা এসআইআর যাই হোক না কেন তাতে ভোট কমবে না। একদমই তো, তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। তাহলে এই যে বিজেপি বলছে ভোট ব্যাংকের রাজনীতি করছো তোমরা, এটা তাহলে তো তোমরা মানছো না। না না, আমরা আবার বলছি, আমরা তো মানুষের অস্তিত্ব, মানুষের হয়রানি করার যে সমস্যা তৈরি হচ্ছে সেইগুলোর বিরুদ্ধে যাচ্ছি, অস্তিত্ব নিয়ে লড়াই করছি মানুষের। দেখো, 2006 সালের পরবর্তীকালীন সময় থেকে নিবিড়ভাবে প্রত্যেক বছর প্রতি ইলেকশনের আগে ফর্ম নাম্বার 6 দাও, ফর্ম নাম্বার 8 দাও, সংশোধন করো, বিয়োজন করো, কলেজে কলেজে স্কুলে স্কুলে ইলেকশন কমিশনের নিজস্ব ক্যাডার না থাকা সত্ত্বেও প্রতিনিয়ত একটা প্রক্রিয়ার মধ্যে চলছে। তাহলে ভয়ের আসবো তোমার কাছে, আমি একেবারে অভ্রর কাছে যাব।
অভ্র, যেটা অভিযোগ হচ্ছে গিয়ে কোথাও গিয়ে ভোটের আগে এটা গোটাটা পরিকল্পনা করে বিজেপি করতে চাইছে, এবং আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নির্দেশ দিয়েছেন আগামীকাল থেকে ভাষা আন্দোলন হবে, এবং এটাও স্পষ্টভাবে বলে দিয়েছেন যদি একজনও বৈধ ভোটার বাদ যায়, অর্থাৎ যাদের ভোটার কার্ড আধার কার্ড রয়েছে তারা যদি একজনও বাদ যায়, তৃণমূল বলছে যে তাহলে আন্দোলন কাকে বলে সেটা দেখিয়ে দেবে। দেখুন, আমি তৃণমূল দলটাকে অত্যন্ত সম্মান করি, তার বিশেষ কিছু কারণ রয়েছে বটে। এবার সেই কারণগুলো আমি 1, 2, 3, 4 করে বলছি। তৃণমূলের একজন মহান মুখপাত্র শ্রী কুণাল কুমার ঘোষ, উনি বড় বড় ডায়লগ দিচ্ছিলেন যে আধার থাকা সত্ত্বেও সিটিজেনশিপের প্রমাণ চাইছে, যেখানে আধার কার্ডের ওপর লেখা থাকে যে আধার থাকলেই সে নাকি সিটিজেন। কতটা অশিক্ষিত দেখুন, এই অশিক্ষিত বলে তাদের প্রতি সম্মান বাড়ে। আরও আধার কার্ডের ওপর লেখা থাকে ইট ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। এই মহান মুখপাত্র, প্রধান মুখপাত্র আমার নাকি ছিলেন, ওটা পড়ার সময় হয়নি ওনার লেজ নাড়াতে নাড়াতে মিডিয়ার সামনে প্রেস কনফারেন্সটা উনি করতে বসে গেছেন এই নিয়ে। দারুণ, আক্রমণকে আমরা অ্যালাউ করব না। প্লিজ আরো ভালো কথা বলতে হবে। ঠিক আছে, আরো ভালো কথা বলছি। ঠিক আছে, এবার ধরুন অধ্যাপক মহাশয়, ব্যক্তিগতভাবে আমি অনেক সম্মান করি, উনি অঙ্কটা কি সুন্দর সাজালেন দেখুন। একজন ভারতীয় জনতা পার্টির নেতা বলেছে যে বিহারে যদি এত লক্ষ লোক বাদ দিয়ে থাকে তাহলে এই অনুপাতে আমাদের এখানে যা পপুলেশন এত লোক বাদ যেতে পারে, তাই তো? হ্যাঁ, এটা অনুপাত অনুযায়ী উনি বলেছেন। এবার বিহারে 22 লক্ষ মৃত ভোটার, 7 লক্ষ ভোটার দু জায়গায় বা 2-এর বেশি জায়গায় নাম রেজিস্টার, আর 35 লক্ষ ভোটার মাইগ্রেট করে গেছে। আর উনি বলার সময় কি বললেন আপনারা রিমাইন্ড করে দেখান, যে তার মানে কি 1.5 কোটি ভোটার মৃত বা 1.5 কোটি ভোটার রোহিঙ্গা। মানে একজন অধ্যাপক যার গায়ে তৃণমূলের ছোঁয়া লেগেছে সে ওই ধরনের যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাবে, এর বাইরে আমি কি বলবো। আর আরেকটা কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে বেশি সম্মান তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি হয়। কেন হবে না বলুন তো? কারণ আজকেই ওই টুইটার বলে একটা প্ল্যাটফর্মে, এক্স যেটাকে বলা হয়, সেখানে উনি একটা মহান টুইট করেছেন। টুইটে উল্লেখ করেছেন কি? টুইটে উল্লেখ করেছেন নিউ ইয়র্কের একটা সংস্থার নাম। আপনারাই বলে দিন, আমার মনে নেই সেই সংস্থার নাম, কারণ এটা তৃণমূলের মুখস্থ করে রাখার বিষয়। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ, যদি আপনি ভুলে গিয়ে থাকেন বলে দিন, হিউম্যান রাইটস ওয়াচ বলে যে সংস্থাটার কথা এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, তারা কার থেকে ফান্ডিং নেয় শুনবেন? জর্জ সোরস এবং জর্জ সোরসের সংস্থা, যেখান থেকে বিগত 10 বছরে 100 মিলিয়ন ডলার ধাপে ধাপে নিয়েছে তো বটেই, তারপরেও ফান্ডিং। আমার বক্তব্য হচ্ছে ডিপ স্টেট, আপনারা কনফার্ম করে নিন, আমি দায়িত্ব সহকারে বলছি, যেই ডিপ স্টেট এতদিন বাংলাদেশকে বিভিন্ন রকম ভাবে প্রবলেম করার চেষ্টা করেছিল, সেই ডিপ স্টেটের হয়ে যে সংস্থাগুলো কাজ করে তাদের হয়ে গলা দিতে হবে। না দেখো, মানে শুভেন্দু অধিকারীর কথা যদি অধ্যাপকের মুখে বসিয়ে তার সঙ্গে তৃণমূল ট্যাগ করা হয়, থ্যাংক ইউ যে শুভেন্দু অধিকারী নাকি এখনো তৃণমূলে আছে। মানে আমি শুভেন্দু অধিকারীর কন্টেক্সটে বলেছি, কারণ ওইখানে পরিষ্কার বলেছে যে সিম্পল কথাই তো, আমি যে 1 কোটির কথা বলেছি সেটা বলেছে শুভেন্দু অধিকারী, আমি নই। থ্যাংক ইউ। রোহিঙ্গার কথা বলেছে, সেটা বলেছে শুভেন্দু অধিকারী। প্রদীপ মুখার্জি বলে আমার শুভেন্দুদার সঙ্গে মিলিয়ে দেওয়ার মতো সক্ষমতা তোমার আছে। বলছি হিউম্যান রাইট ওয়াচ বা যে মুখস্থ করার কথা বলছে, যারা কোটি কোটি টাকার কথা বলছে, সেরকম সংস্থার কেউ যদি প্রধানমন্ত্রীকে বলে বিশ্বের একমাত্র গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী, আবার সেরকম সংস্থাই যদি কেউ বলে যে এরকম ধনী দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে, আছে তো আছে। আমি আমার প্রধানমন্ত্রীকে যারা বলেছিল 1 নম্বর প্রধানমন্ত্রী, তাদের তথ্যটা সামনে আনবে নাকি পুরো ভারতব্যাপী যে চর্চাটা হচ্ছে বিজেপি বাদ দিয়ে সিপিএম থেকে প্রত্যেকে বলছে মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন সেটাও সকলের জানা, প্রশ্নটা সেটা নয়। দুজনকে বিরত করছে, অবৈধ ভোটার অনুপ্রবেশকারীর প্রসঙ্গ যখন বারবার উঠে আসছে, তখন অবশ্যই আপনাদের সামনে রাখবো। দেখুন, বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের মতো কি রাজ্যেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে? আর এই নিয়ে জোর জল্পনার মধ্যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন চালু প্রসঙ্গে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বিহারে যদি 50 লাখ বাদ যায়, তাহলে এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দেখুন, তারপর আসবো আলোচনা।
শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়ছে 65,20,000। বছর ঘুরলে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন, তার আগে বিহারের মতো কি রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে? এই নিয়ে যখন জোর জল্পনা, তখন পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন চালু প্রসঙ্গে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন, কি করে হতে পারে এটা? ফলে আপনারা বিভ্রান্ত। এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন। বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালির সম্মান রক্ষায় আন্দোলন হবে। বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত, তার প্রতিবাদ চলবে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকেই নিশানা করে থাকে তৃণমূল, কিন্তু সীমান্তের একটা বড় অংশে কাঁটাতার না থাকার প্রসঙ্গে তৃণমূল সরকারের দিকে আঙুল তুললেন বিরোধী দলনেতা। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। বিরোধী দলনেতা শুভেন্দু বাবু তো কোনো গ্যারান্টি হতে পারে না, কারণ উনি 20 সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন, এখন আর একটা দলের গ্যারান্টির কথা বলছেন। আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই। ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কিনা সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে একজোট হতে দেখা গেছে বিরোধীদের। মোদী সরকারের কথায় কাজ করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভে সরব হয় তারা। অন্যদিকে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে বিহার বিধানসভাও। নির্বাচন বয়কটের কথা শোনা গেছে বিহার বিধানসভার বিরোধী দলনেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদবের গলায়। वोटर लिस्ट से लाखों का नाम काट देना है और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकट करने का चुनाव। এক সুরে নির্বাচন কমিশনকেও এক হাত নেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। इस वक्तव्य को नहीं देखिए, इसके पीछे की भावना को देखिए। कौन सी राजनीतिक पार्टी है जो नहीं चाहेगी चुनाव लड़ना? और बिहार में जहां इतना जूझे हैं, इतने अभियान किए हैं, इतना रगड़ा अपने आप को, इतना भागदौड़ की है, इतना मिले हैं, संबंधित हुए हैं जनता जनार्दन से, वहां आप समझते तेजस्वी यादव या कांग्रेस चुनाव नहीं लड़ना चाहेंगे? আসাম বলা হয়েছিল এই ডিভোটার করে ডিটেনশন ক্যাম্প করে যে বাইরে পাঠানো হবে লিস্ট, কে নাগরিক নয়, এনআরসি বলা হয়েছিল সব মুসলমানদের তাড়িয়ে দেবে। লিস্ট যখন বেরোলো দেখা গেল 22 লক্ষ লোকের নাম, প্রথমে 40, 39 প্লাস, পরে কমে 22 লক্ষ, তার মধ্যে 18 লক্ষ হচ্ছে হিন্দু। 2002 সালে পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল। 4,86,00,000 মোট ভোটারের মধ্যে বিশেষ সংশোধনের পর প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ যায়। এবার কি হবে সেদিকেই এখন সবার নজর। বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার কি হবে? আচ্ছা, সাধারণ মানুষের কি হবে সেটা কি আমরা কেউ ভাবছি? রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবে। রবীন্দ্রনাথ বাবু, ভোটার তালিকায় কারচুপির চেষ্টা করা হচ্ছে, কোনো দল বলছে ভোট ব্যাংকের রাজনীতি, কিন্তু আমি বলছি ভোটাধিকার সেটা তো রাষ্ট্র বা নির্বাচন কমিশন সুযোগ দিচ্ছে, এমনটা তো নয়। এটা তো আমার আপনার আমাদের মানুষের মৌলিক অধিকার। তাহলে সাধারণ মানুষের কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় অসুবিধা হচ্ছে, আদৌ এটাতে সাধারণ মানুষ কতটা ডিভিডেন্ড পাবে সেটা কি আমরা কেউ ভেবে দেখছি? মানে রাজনৈতিক দলগুলো ভেবে দেখছে, রাষ্ট্র ভেবে দেখছে? দেখুন, সাধারণ মানুষ প্রত্যেকে তারা চাইছে একটা যথাযথ স্বচ্ছ ভোটার তালিকাতে ভোট দিতে। এটার জন্য যদি এরকম সমীক্ষা হয় যেখানে ভুয়ো যারা মৃত তাদেরকে বাদ দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। যাদের এক জায়গায় দুটো একই তালিকাতে দু জায়গায় নাম আছে, দুটো কেন্দ্রে নাম আছে, তাদের নাম বাদ দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। যারা পার্মানেন্টলি চলে গেছে তাদের যথাযথভাবে তদন্ত করে পরীক্ষা করে তাদের নিয়ে যদি তাদেরকে বাদ দেওয়া যায় করুক। কিন্তু এই যে মাঝে মধ্যেই
একটা শাসানি চলছে, 1.5 কোটি লোককে বাদ দিয়ে দেবো, এগুলো কি? উনি কে? একজন বিরোধী দল নেতা, তার সম্মানীয় বিরোধী দল নেতা, তার এইসব কত বলার কি অধিকার আছে যে 1 কোটি আছে না 1.5 কোটি আছে না 5 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে, নাকি গোটা দেশটাই রোহিঙ্গাতে ভরে গেছে, আমরা সবাই রোহিঙ্গা হয়ে গেছি? এটা বলবার অধিকারটা তাকে কে দিচ্ছে? এটা বলবার অধিকার তো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন যদি দেখে 5 কোটি রোহিঙ্গা এবং যথাযথভাবে যদি প্রমাণ করতে পারে তো করুক, কিন্তু কোনো প্রমাণ না রেখে ওই যেটা সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, আমার বাবার জন্মপঞ্জি এবং আমার মায়ের জন্মপঞ্জি যা আপনারা চাইছেন সেটা আমিও দিতে পারবো না। আরে ওটা আমিও দিতে পারবো না, আমরা কেউই দিতে পারবো না। এরকম অবাস্তব যদি তালিকা নথি চাইতে শুরু করে তাহলে আবার কি হবে? ডিমনিটাইজেশনে 125 জন মারা গেছিল, এবার 250 জন মারা যাবে, কারণ প্রত্যেকেই ভোটার তালিকার সঙ্গে অনেক কিছু যুক্ত আছে, শুধু ভোট নয়, তার সঙ্গে তার নাগরিকের বেনিফিটস যুক্ত আছে। সব বেনিফিটকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এটা এইগুলো তো করা যায় না। আপনি যেটা যে পরিস্থিতিতে, যে পরিবেশে ইলেকশন কমিশন যেটা করতে চাইছে করুক, নিশ্চয়ই করবে, কিন্তু তার মধ্যে এই যে মাঝে মধ্যে শাসানি, এগুলো বন্ধ হোক। দ্বিতীয় নম্বর হচ্ছে নিবিড় সমীক্ষার কি এটা সময় আর কবে আর বাকি আছে? 8 মাস, 5 বছর পরে থাকলো। 8 মাস আগে এসে হঠাৎ করে ইলেকশন কমিশনের মনে পড়লো যে এত লোক, তাদেরকে যখন এই তো সিপিএম এর প্রতিনিধি এখানে এসে বলে গেছে, আমি আমার সামনে বলেছে দেখেছি শতরূপ ঘোষ, যে তারা নাকি দিয়েছিল 6000 মৃত তালিকা দিয়েছে কলকাতা পুরসভার ভোটের ক্ষেত্রে, যে ভুয়ো ভোটার আছে তাদেরকে কাটা হয়নি। তাহলে হঠাৎ করে আজকে এত উদ্যোগ নিয়ে কাটাকাটির চেষ্টা হচ্ছে কেন? গোটা বিষয়টাতে মানুষের যে উদ্বেগ, মানুষের যে, আমি বললামই একটা উদ্বেগ হচ্ছে তার সমস্ত বেনিফিট চলে যেতে পারে। একটা নাগরিক যদি সে নাগরিকত্ব হারায়, মানে ভোটার তালিকা, ভোটার মানে সে নাগরিক, তার নাগরিকত্ব হারায় মানে নাগরিকত্বের সঙ্গে যুক্ত সমস্ত বেনিফিট হারি। আরে আসছে শাসন দেওয়াতে। উদ্দেশ্য নিয়ে কি প্রশ্ন তুলছেন পরিষ্কারভাবে শুনে নি, তারপর বলবো। ইলেকশন কমিশনের এই যে উদ্দেশ্য, এই ইলেকশন কমিশন তারা এখনো তো মনোজাগরণ বলেনি যে এসআইআর করব কি করব। উনি বলছেন এরা তো টেম্পোরারি স্টাফ, আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি, এখন পর্যন্ত পরিষ্কার করছে না। অথচ বাইরে থেকে, তাহলে ইলেকশন কমিশনের ডেফিনিট কোনো অর্ডার নেই, অথচ বাইরে থেকে যদি বিরোধী দল নেতা, সম্মানীয় বিরোধী দল নেতা যদি এইরকমভাবে চিৎকার করেন, তাতে তো আমাদের বুকে ভয় লাগছে। আমাকে যদি হঠাৎ করে আজকে যদি ধরুন জেএনইউতে একটা লেকচার দিতে গেলাম, আমার কাছ থেকে আমাকে বাইরে বেরোতে পারত কিছু লোক টেনে নিয়ে গিয়ে আমার বাড়িতে না জানিয়ে, আমার কাউকে না জানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল না, আপনি বাংলাদেশি, তাহলে আমার কি অবস্থা হবে? আমার কি অবস্থা? এক সেকেন্ড, মানে তাহলে রবীন্দ্রনাথ বাবু আপনি মনে করছেন এর লাভটা শাসক দলই তুলবে? নিশ্চিতভাবে তুলবে, এবং এইখানে আমার মনে হচ্ছে গোটা ব্যাপারটা কনকক্টেড। হঠাৎ করে এত লোকে এ হলো কেন? আবার কি সেই বাইনারি প্রতিষ্ঠার একটা চেষ্টা হচ্ছে? অর্থাৎ মানে তৃণমূল এবং বিজেপি ছাড়া আর পৃথিবীতে কেউ নেই, ওইখানে একদল এইরকম করে যাবে আর একদল অন্যরকম করে যাবে, এবং এই বাইনারি প্রতিষ্ঠার একটা চেষ্টার জন্যই হঠাৎ করে এই বাংলা বনাম বাংলাদেশি রাজনীতির আছে, রাজনীতিকরা কিন্তু একদম রুটি সেঁকে নিচ্ছে। আমি অব্রর কাছে যাব এখান থেকেই। অব্র, যেটা সত্যি সব থেকে বড় প্রশ্ন, সাধারণ মানুষের কাছে চিন্তার জায়গা, এই যে লাইন দিয়ে তারা আধার কার্ড তৈরি করলো, এই ব্যাংকের সঙ্গে লিংক করার জন্য এত লম্বা লাইনে তাদেরকে দাঁড়াতে হলো, তাহলে সেগুলো কেন করতে হলো? সাধারণ মানুষ তাহলে এখন কি করবে? এটা কি মানে সত্যি আমার আপনার প্রশ্ন নয়? দেবস্মিতাদি, প্রথমেই আমি বলবো যে বিশ্লেষক মহাশয়, আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। উনি একটা কথা বললেন যে বিরোধী দলনেতা বলেছে 1.5 কোটি মানুষকে বের করে দেবো। দয়া করে স্যার আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, দাঁড়ান হাত জোর করে রিকোয়েস্ট করছি, এর পরের বার থেকে যখন আপনি কোট করবেন ঠিক করে শুনে তারপর কোট করবেন। উনি এই কথা বলা হয় বলেনি, উনি বলেছেন এত জনের নাম বাদ যাবে, নাম বাদ যাবে, দুটো সেম নয়। আপনারা ফিয়ার মঙ্গরিং এর পার্ট নিচ্ছেন, আপনারা ফিয়ার মঙ্গরিং এর পার্ট নিচ্ছেন। ইট ইজ ট্রুলি ভেরি প্যাথেটিক স্যার। আমি পরিষ্কার ভাবে বলতে দিই, আপনার মাঝখানে আমি বলিনি, এবার আমাকে বলতে দিন। মানে একজন টপ নচ বিশ্লেষকের মনে হয় যে আমাদের দেশে যদি অব্র যখন আপত্তি তুলছেন, শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন? এ রাজ্যে এসআইআর হলে কত মানুষ বাদ যাবে শুনে নেব না, আসবো বলবেন আপনি, আপনাকেই সময় দেয়া হবে। দেখুন,
মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ, বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। এবার আমি যেটা বলছিলাম, একটা কথা এদিক ওদিক করলেই কিন্তু মানেটা অন্য দাঁড়িয়ে যায়, সেই আঙ্গিকে কথা বলতে সুবিধা হয়। তো আমি প্রত্যেকজন বিশ্লেষককে হাত জোর করে রিকোয়েস্ট করব যে সাবসিকুয়েন্টলি আপনারা এই জিনিসটা করবেন না। বিশ্লেষণ করতেই পারেন, তাই নিয়ে তুমি প্রশ্ন তো না, উনি বলতে চেয়েছেন এবিপি আনন্দের মতো চ্যানেলে বসে ভুল বিশ্লেষণ নয়, সেটা শুনতে আমি অন্তত বাধ্য নই, আমি তাহলে সেটা ধরিয়েই দেবো। আমার বক্তব্য হচ্ছে, কোন বিশ্লেষক দায়িত্ববান যদি হন, তিনি কি মনে করতে পারেন যে আমাদের এটা মগের মুলুক? তিনি কি মনে করতে পারেন যে অনুপ্রবেশের কথা নিতে হবে? আপনি যখন বলেছেন উত্তর নিতে হবে, রবীন্দ্রনাথ বাবুর কাছ থেকে ব্যাখ্যাটা নিতে হবে, কেন বলছেন উনি সংখ্যাটা বোঝাতে দিয়েছেন। হ্যাঁ, আমাকে 1 মিনিট অন্তত বলতে দিন। না বলবেন তো, আপনি যখন প্রশ্ন তুললেন তখন রবীন্দ্রনাথ বাবু উত্তরটা দিয়ে নিন, তারপর আসবো। রবীন্দ্রনাথ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, স্যার বলবেন, আমার প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশী তারাও বাংলা ভাষায় কথা বলে, তার মানে নিশ্চয়ই তারা ভারতীয় হয়ে গেল না বাংলা ভাষায় কথা বলে বলে? তাহলে ফিয়ার মঙ্গারিং এর পার্ট যেটা তৃণমূল করছে, একদম তাদের রাজনৈতিক কারণে করছে, যে বাঙালিদের উপর এই করা হচ্ছে, বাঙালিদের ওই করা হচ্ছে। তাহলে যে অভিযোগ আবার বিজেপির বিরুদ্ধে একই তো, সেই ফিয়ার মঙ্গারিং এর অভিযোগ বিজেপির বিরুদ্ধে হচ্ছে, তারা আমায় নিতে হবে, রবীন্দ্রনাথ বাবুর ব্যাখ্যা নিতে হবে। আমি বিরত করছি, বিরত করছি। রবীন্দ্রনাথ বাবু প্লিজ, না রবীন্দ্রনাথ বাবুর ব্যাখ্যাটা নিন। 1,25,00,000 নাম বাদ যাবে না 5 কোটি, আমি সেটাই বলেছি, 5 কোটি লোকের নাম বাদ যাবে, সেটা বলার অধিকার একমাত্র ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশনের এই অধিকারটা মানুষ যে এসআইআর করতে পারে, কেন করছে এখন, কেন করছে তখন, কেন তার মানে ভয় লাগছে তিনি ঘুরপথে ইলেকশন কমিশনের ফুল অটোনমি। এইটা নিয়ে তাহলে বেশ দুজনকে থামালাম, আমাকে একটু পার্থদার কাছে যেতে হবে। পার্থদা, যেটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে, সেটা অবশ্যই সেই সময়টা নিয়ে, এই ভোটের কয়েক মাস বাকি আগে থাকতে কেন এটা এত তোড়জোড় শুরু হলো এই এসআইআর নিয়ে? যদিও মানে আমরা মনে করি যে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন এবং বৈধ ভোটাররাই ভোটাধিকার পাক এবং ভুয়ো ভোটারই ভুতুরে ভোটার তরজাটা শেষ হোক, কিন্তু আরেকটা জায়গায় পার্থদা, মানে যেরকম আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশ একেবারে হেল্পলাইন নম্বর চালু করছে, যদি ভিন রাজ্যে কাউকে হেনস্থার শিকার হতে হয় একেবারে রাজ্য পুলিশকে জানানো যাবে। আবার পাল্টা শুভেন্দু অধিকারী তিনি আবার ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, তিনি বলছেন পুলিশের দ্বারা অনেকে হেনস্থার শিকার হচ্ছেন অনেকে। যদি সেরকম হয়ে থাকেন কেউ, তাহলে মানে হিন্দু বাঙালি হিন্দু ভারতীয়রা যদি সেরকম হেনস্থার শিকার হয়ে থাকেন পুলিশের দ্বারা, সেটা আবার যাতে শুভেন্দু অধিকারীকে জানানো যায়, সেই ইমেল অ্যাড্রেস শুভেন্দু অধিকারী দিচ্ছেন। আমাদের দুর্ভাগ্য এটাই, কিন্তু আমি প্রথমেই বলি যে আমাদের নির্বাচন কমিশনের প্রথম কাজ, যে শব্দটা চালু হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গে, যে দুধ এবং জল কিংবা ভোটার তালিকায় চাল এবং কাকড় কি আছে সেটাকে পরিষ্কার করা। ফলে এই কাজ সারা বছর ধরেই করা উচিত, এবং তার মধ্যে যদি কখনো ওরা বিশেষ ড্রাইভ নেয় তাতেও বলার কিছু নেই, কিন্তু সময় নিয়ে ডেফিনেটলি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এই প্রশ্ন আসবেই যে আসলে একটা ইন্টেন্সিভ স্ক্রিনিং করতে গেলে যে সময় দরকার, যে ধরনের ডকুমেন্টেশন দরকার, সেটা হচ্ছে আমাদের দেশ বা আমাদের রাজ্যের মানুষের সবার কাছে আছে কিনা এবং অ্যাডিকুয়েট টাইম আছে কিনা, এই শব্দটা লেখা আছে ওখানে, আপনারা দেখবেন যে ইলেকশন কমিশনের আইনে। যে ফলে এবার প্রশ্নটা হচ্ছে যে বিহারে বাদ গেছে কিছু লোক, 50 লক্ষ। আমি আবারও বলছি যে এটা পাটিগণিতের অঙ্ক নয় যে বিহারে 50 লক্ষ গেলে পপুলেশনের ঐকিক নিয়মে হচ্ছে পশ্চিমবঙ্গে 1 কোটি বা 1.25 কোটি যাবে, এবং যদি যায়ও 1 কোটিও যেতে পারে, 1.25 কোটি যেতে পারে, তার বেশি যেতে পারে, কম যেতে পারে। প্রশ্ন হচ্ছে এখানেই আমাদের বিরোধী দলনেতা যে শব্দটা বললেন যে রোহিঙ্গা এবং মুসলমান বাদ যাবে, আমি বলছি যদি বাদ যায় তাহলে বাদ যাওয়ার মধ্যে, হ্যাঁ বাদ যাওয়ার মধ্যে অনেক লোক মৃত তালিকা বাদ যায়, লেফট বাদ যায়, অন্যত্র গেছে বাদ যায়, কিন্তু বাদ যাওয়ার মধ্যে কি করে রোহিঙ্গা এবং মুসলমান এটা আসছে। ফলে এখান থেকেই পরিষ্কার হচ্ছে যে এক মিনিট বাদ যাওয়ার সাথে আসলে একটা রাজনীতি জড়িয়ে গেছে, এটা দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে আমি আপনাকে বলতে পারি যে আমাদের যে আলোচনা আমরা এখানে বিহারে হচ্ছে যে বারবার করা হচ্ছিল,
আমি অভ্রর সাথে একমত যে আধার কার্ড এটা হচ্ছে নিশ্চয়ই নাগরিকত্বের পরিচয় না, ওটা তার একজন প্রাইমারি পরিচিতি একজন মানুষের। কিন্তু এবার আমি আপনাকে বিহারের ঘটনা বলছি যে বিহারে যে ডকুমেন্টেশনসগুলোর ভিত্তিতে নাগরিকত্ব প্রমাণ দিচ্ছেন একজন রেভিনিউ অফিসার, তিনি বলছেন যে আপনি যদি যান, বলছে আপকে পাস আধার হ্যাঁ, আধারের কপিটা আপনি ফর্মের সাথে লাগিয়ে দেন। সেই ভদ্রলোক রেভিনিউ অফিসার সেই আধারের কপির ভিত্তিতে আর অন্য কোনো ডকুমেন্টেশন না পেলে তিনি সার্টিফাই করছেন যে তিনি একজন সিটিজেন। আমি বলছি যদি এই মকারিটা ওখানে চলতে থাকে, এই তার কোনো কী দরকার আছে যার রেশন কার্ড আছে, যার আধার আছে এবং মাল্টিপল রিকগনিশনের জায়গা আছে এখনকার দিনে প্রযুক্তি নির্ভর জায়গায়, সেখানে দাঁড়িয়ে এই যে দৌড় করানোর লোককে, আমি বলছি এই ভয় দেখানো বলুন, দৌড় করানো বলুন, এটা ইলেকশন কমিশনের কাজ নয়। তাহলে ইলেকশন কমিশনের কোথাও না কোথাও পারপাসফুলি অ্যাক্ট করছে এবং তারা তাদের স্বাধীন স্বতন্ত্র অবস্থান সেটার থেকে বিচ্যুত হচ্ছে। আর একটা কথা, এবার রাজ্যের প্রশ্নে আমি আসি, যে রাজ্যেও যদি বলেন যে ভোটার তালিকা যেটা তৈরি হয়েছে, চাল দুধ জল কিংবা চাল কাকড় প্রচুর এখানে বিরোধী দল গত 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 15 বছর ধরে বামপন্থীরা, কংগ্রেস, বিজেপি সব মিলে ইলেকশন কমিশনের কাছে আপনি দিস্তা দিস্তা নাম জমা দিয়ে গেছে। আপনি এবার বলুন তো যে ইলেকশন কমিশন যদি একটা স্বাধীন সংস্থা হয় তাহলে সেই জমা দেওয়া ফাইলগুলোর ফেট কি, সেগুলোতে একটাও কারেকশন কেন এত 15 বছর ধরে হয়নি? ফলে আজকের যখন এই প্রশ্নটা উঠছে, ইলেকশন কমিশন যখন তদবির করছেন যে বিএলওদের মিটিং ডাকছেন, এবং সেই বিএলও কারা যাদের দায়বদ্ধতা প্রশ্নের মুখে, আপনি কন্ট্রাকচুয়াল লোক যাদের চাকরির স্থায়িত্ব নেই তাদেরকে বিএলও বানাচ্ছেন, আপনি অঙ্গনবাড়ি কর্মীদের বিএলও বানাতে চাইছেন, এবং আমাদের অভিজ্ঞতা আবাস যোজনার যে দুর্নীতি একটা বড় হয়েছিল, ফোর্সিবলি তাদেরকে দিয়ে ভুল লিস্ট হচ্ছে কারেক্ট করাতে হয়েছিল। ফলে সেই কর্মীদের দিয়ে আপনি আবার এখন হচ্ছে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ করছেন। কার্যত এটাও আমি বলছি যে এটা হচ্ছে আবার সংশোধনের নামে একটা ভাওতাবাজি চলছে। এবং শেষমেশ আমি আপনাকে বলতে পারি যে আমাদের রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়াটা উত্তরোত্তর মুশকিল হচ্ছে, কারণ ভোটার লিস্ট সংশোধনের নাম করে যে রাজনীতিটার মধ্যে ঢুকে পড়লো। এখানে রাজনীতি বলছেন তো, রাজনীতি বলছেন তো অবশ্যই প্রদীপ্তর কাছে আসবো, কিন্তু দেখুন আপনি যখন রাজনীতি বলছেন তখন নির্বাচন কমিশনই তো সিইও কে চিঠি দিয়েছিল, মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল যাতে এই রাজনীতি এবং পক্ষপাতদুষ্ট হওয়া যায়। এবং এখানকার যে অভিযোগটা আপনি করছেন যে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন একযোগে কাজ করছে যাতে এখানেও নিরপেক্ষভাবে, অর্থাৎ এ রাজ্যে সিইও যাতে নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই স্বাধীন দফতরের জন্য তো একেবারে মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল। সুতরাং এই আপত্তির জায়গাটা কেন করছেন তাহলে? না, আমি আবারও বলছি স্বাধীনতার প্রশ্নটা কিন্তু আমি বলছি যে ডেফিনেটলি একজন স্থায়ী সরকারি কর্মী সে যতটা দায়বদ্ধ থাকে তার মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে স্থায়ী আইএএস অফিসার থেকে WBCS অফিসার এবং স্থায়ী বহু ধরনের মানুষ আমাদের রাজ্যে সরকারি কর্মী, তারা কি দুর্নীতির সাথে যুক্ত নন? ছিলেন। কিন্তু আমি বলছি যে তার জন্য সরকারের যে মনোভাব দরকার, যে একটা দুর্নীতিমুক্ত লিস্ট আমরা তৈরি করব, আপনি সেই মনোভাবের পরিচয় আপনি পৌরসভা পঞ্চায়েতের ক্ষেত্রে। একটা কথা বলছি, একটা লাইন, আমি 10 সেকেন্ডের বেশি নেব না। স্যার অনেকগুলো যৌক্তিক কথা বললেন, ঠিক আছে, কিন্তু স্যার তার মাঝখানে একটা অদ্ভুত কথা বলেছেন যে কি করে রোহিঙ্গাদেরকে চিহ্নিতকরণ করা হবে বা রোহিঙ্গাদেরকে কেন চিহ্নিতকরণ করা হবে। স্যার রোহিঙ্গারা দে আর নট ইন্ডিয়ান, স্যার। I know. They are not Indians. They are not trying to vote. বিজেপি চিহ্নিত করবে না, করবে তো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপর ছেড়ে দাও না, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দাও না। না আমি বলছি না, আমি কিন্তু আবারও বলছি যে দেখুন প্রদীপ্তর কাছে আসবে। প্রদীপ্ত একটা বিষয় অবশ্যই প্রদীপ্তর প্রতিক্রিয়া নেবে। প্রদীপ্ত মানে আমি বাকি তালিকাগুলো বাদ দিয়ে আমি যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছিল সাদরাডি, আমরা জানি আনসারুল্লাহ বাংলা টিমের সেই জঙ্গি, তার সেখানে আমরা কি দেখেছিলাম মুর্শিদাবাদের 2টো বিধানসভা কেন্দ্রে তার নাম রয়েছিল। আবার একটু আসি বাংলাদেশের অঙ্কিতা, এখানে এসে চুমকি শিকদার হয়ে গেলেন, নুরুল ইসলাম হয়ে গেলেন, নারায়ণ অধিকারী। এবার যদি এদের নামগুলো যদি সামনে আসে, এদেরকে যদি বাদ দিতে হয় তাহলে তো এই সংশোধনটা জরুরি। তাহলে সেটা আপত্তি কোথায়? তাহলে তৃণমূলের ভয়টা কোথায়? প্রথমে সেই জন্যই কালিয়াগঞ্জের উদাহরণ দিলাম। এবং এই যে 3টে নাম বললে সেটাই বা কোন প্রসেসে ধরা পড়েছিল? সেটা কি SIR করতে করতে ধরা পড়েছিল নাকি? আসল সমস্যাটা কেউ ধরছই না। জনগণনাটা কবে হচ্ছে? যে জনগণনা 2011 সালের পরে আর হলো না। আসল সমস্যাই তো কেউ ধরছে না। সেই জনগণনা আর তার সঙ্গে লাস্ট কথা বলি, ক্লোজ করে দিই, সেটা হচ্ছে এই এত ভুয়ো আধার কার্ড
ভুয়ো জাল কার্ড, একজন জঙ্গির ভোটার কার্ড কি করে হয়ে গেল? সে দু জায়গা থেকে ভোট কিভাবে দিনের পর দিন ধরে ধরলো? ওই যে দেখার দায়িত্ব কার? এটাও তো ধরতে হবে প্রদীপ্ত। ঠিক, তুমি ঘুরে ঘুরে দেখো, তুমি কিন্তু আঙুলটা তুলছো প্রশাসনের দিকে, এই রাজ্যের প্রশাসনের দিকে। আমি কি বললাম? বিজেপির কাউন্সিলর মনে পড়ছে, ধরা পড়লো কিছুদিন আগে, কেস খেলো, বিজেপির কাউন্সিলর পদপ্রার্থী রত্না বিশ্বাস মনে পড়ছে না? স্বাভাবিকভাবে রত্না বিশ্বাস মনে পড়ছে, জাকির দাকে মনে পড়ছে না? না, ওটা তো শান্তনু ঠাকুরের জন্য, শান্তনু ঠাকুর মনে পড়বে না এরকম ওগুলো মনে পড়বে না। দেখো আসল সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কাকদ্বীপের কথা বোধহয় ভুলেই গেছে প্রদীপ্ত, ভুলে গেছে। কাকদ্বীপের কথাটা একটু মনে করিয়ে দিই প্রদীপ্ত, কাকদ্বীপের কথাটা মনে করিয়ে দিই। শান্তনু ঠাকুরের সেই বিখ্যাত উদ্ধৃতিগুলো তোমাদের মনে আছে 14 সাল থেকে 19 সাল হয়। এরকম একটা তথ্য সামনে এসেছে যেখানে ফটোকপি সেন্টারের আড়ালে আধার সেন্টার চলছে। মিনাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আপনি যে তথ্য দিচ্ছিলেন সেটাই আমি বললাম। আমরা পরের প্রতিবেদনের দিকে নজর রাখবো। বিজেপি শাসিত রাজস্থানে মালদার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সন্দেহে গ্রেফতার করা হয়েছে। 2 মাস জেলে আটকে রাখার পর বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিও দেখে জানতে পারে তার পরিবার। নথি দেখানো সত্ত্বেও কেন গ্রেফতার? বাঙালি হয়ে ভিন রাজ্যে কাজে যাওয়া কি অপরাধ? প্রশ্ন তুলেছে শ্রমিকের পরিবার। দেখুন। বাংলাদেশি বলে আমাকে জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। বাংলায় কথা বলতেন। অভিযোগ শুধুমাত্র এই কারণে বিজেপি শাসিত রাজস্থানে লাঞ্ছনার শিকার হয়েছেন মালদার পরিযায়ী শ্রমিক। কালিয়াচকের জালালপুরের বাসিন্দা 24 বছরের আমির শেখ। পরিবারের দাবি, মাস তিনেক আগে কাজের খোঁজে রাজস্থানে গিয়েছিলেন ওই যুবক। অভিযোগ, সেখানে বাংলাদেশের নাগরিক তকমা দিয়ে গ্রেফতার করা হয়। 2 মাস জেলে থাকেন তিনি। এরপর কিছুদিন আগে জোর করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ভাইরাল ভিডিও দেখে ঘটনার কথা জানতে পারে তার পরিবার। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। রাত্রে আমাকে এখানে, পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। পরিবারের দাবি, তারা কয়েক পুরুষ ধরে কালিয়াচকের বাসিন্দা। বৈধ নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাঙালি বলে কি হেনস্থা? প্রশ্ন তুলেছে পরিবার। 400 বছর থেকে এখানে থাকে, আমাদের বাড়ির দলিল পত্র সব আছে। ছেলেটা আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল, তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, বাঙালি হয় কি অপরাধ? কালিয়াচকের যুবককে বাংলাদেশে পাঠানোর অভিযোগ দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান গ্রামবাসীরা। অন্য রাজ্যে কাজে গেছে, আমাদের অন্য দেশ এটা, ও তো বাংলাদেশে যায়নি, ও আমেরিকায় যায়নি, ও তো ইন্ডিয়ার মধ্যেই গেছে, ও তো কাজে যেতেই পারে। তো আমরা চাইছি যে এই বার্তাটা যেন মমতা ব্যানার্জির কাছে যায়। এই প্রেক্ষাপটে কালিয়াচকের যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। প্রশাসনও জানে, আর মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড যে আছে জানে, উভয় তরফ থেকে বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক। সকলেই চাইছি যে যাতে দ্রুত সমাধান হয়। গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সে হয়তো বাঙালি নাগরিক বলছে, তার পূর্বপুরুষ আদৌ বাংলাদেশ থেকে এসেছে কিনা সেটাও তো চেক হওয়া দরকার। মুখ্যমন্ত্রীর জন্য এটা হচ্ছে। পশ্চিমবঙ্গের আধার কার্ড, ভোটার কার্ডকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যে আপনি টাকা দিন, আধার কার্ড পাবেন, ভোটার কার্ড পাবেন, আপনি পাকিস্তানের জঙ্গি হলেও পাবেন। স্বাভাবিকভাবে সন্দেহ হচ্ছে সেই জন্য। এটা অত্যন্ত আপত্তিকর কাজ হচ্ছে। বাঙালি কাজ করছে, বাংলা ভাষা বলেই তাকে বাংলাদেশি বলে বিএসএফ এর হাতে তুলে দিয়ে ফেরত দেয়া, তাকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা। বাড়ির লোক শেষে শুনে অবাক হয়ে যাচ্ছে। এই অমানবিক ভয়ঙ্কর কাজগুলো বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, এর জবাব কিন্তু বিজেপি পাবে। মালদার জেলা শাসক জানিয়েছেন, তদন্তে জানা গেছে পরিযায়ী শ্রমিক আমির শেখের পরিবারকে সব রকম সহযোগিতা এবং তাকে যত দ্রুত সম্ভব ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিজিৎ চৌধুরী, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একজন বৈধ ভোটার হিসেবে চাওয়া তো এটাই থাকবে যে কোনো অবৈধ ভোটার, কোনো ভুয়ো ভোটার এ রাজ্যে ঢুকবে না, তারা আমার আপনার হয়ে ভোটটা দিয়ে যাবে না। আমি এখানেই অনিলদার কাছে আসবো। অনিলদা, 7 রাডির নাম একবার কেন, বারবার তুলতে হবে? কিভাবে এ রাজ্যে ঢুকলো, কিভাবে দিনের পর দিন এখানে ভোট দিয়ে গেল, এটা দেখার দায়িত্ব প্রশাসনের নয়? তাহলে কি মাথায় কারোর হাত ছিল, কোথাও প্রশ্রয় ছিল, যে কারণে দিনের পর দিন এই অবৈধ ভোটার বা ভুয়ো ভোটারদের এত বাড়বাড়ন্ত, যা দেখেও দেখে না প্রশাসন? আচ্ছা, একটা কথা, এখানে পশ্চিমবাংলা যে বাইরে থেকে ইনফিল্ট্রেট করতো, এটা তো প্রতিষ্ঠিত সত্য। আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজেই তো 2005-এ বলেছেন, পার্লামেন্টের স্পিকারের সামনে ছুঁড়ে বলেছেন এখানে ঢুকছে। তা এই 15-14 বছরে
কতগুলোকে আইডেন্টিফাই করে উনি পুশব্যাক করেছেন। আর কথায় কথায় সবাই দেখে গরুর রচনার মতন বলেন বিএসএফ, বর্ডারের দায়িত্ব বিএসএফের। হ্যাঁ, ভাবলাম বর্ডারের দায়িত্ব বিএসএফ সারা ভারতবর্ষে পাচ্ছে, অপদার্থ খালি পশ্চিমবাংলায় পাচ্ছে না, এখানে অপদার্থ হয়ে যাচ্ছে। তা আপনারা রাজ্য পুলিশ কটা 14 ফরেনার্স একটা কেস লিখেছেন, তা কটা অ্যারেস্ট হয়েছে, কটা পুশব্যাক করেছে? বিএসএফ ধরলে তো আপনার স্টেট পুলিশকে দেবে। 14 ফরেনার্সের কেস কতগুলো লিখেছেন, কতগুলো পুশব্যাক করিয়েছেন? আজকে বলছেন যে এই জিনিস সবাই যদি চাইছেন সত্যি এই জিনিসটা হবে, হঠাৎ কি সুন্দর সিরিজ অফ মানে ডিফেমেটরি ইনসিডেন্টস হ্যাপেন্ড ইন দ্য কলেজেস, তার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য বাংলা বাঙালির জন্য কেঁদে ফেললেন। বাংলা বাঙালির জন্য যে এই অবস্থা কোথায় হয়েছে? পশ্চিমবাংলার সবাই কাজ করেছে। আমরা ছোটোবেলায় দেখেছি শিখ ড্রাইভার ছিলেন, তাদের কাছে মানুষ কোনোদিন মানে নিরাপত্তা পেত। একজন মহিলাও যদি ট্যাক্সি ড্রাইভারে উঠতেন তখন কোনোদিন তাদের নিরাপত্তা নিয়ে চিন্তা হয়নি। এখানে নেপালিরা রয়েছে বড় বাজারে, প্রচুর মুটিয়ার কাজ করে, বিহারি আছে, উড়িষ্যার প্লাম্বাররা ছিল। আজকে হঠাৎ এই প্রশ্নটা উঠছে কেন? আজকে সবাই দেখাচ্ছে এই জিনিসটা করতে গিয়ে কেবা আগে প্রাণ করিবে দান তারি লাগে কারাগারি, সবাই মুসলমান প্রীতি, মুসলমান করে হিন্দু আর মুসলমান করতে গিয়ে এই জিনিসটা তৈরি করেছেন। আজকে বলুন তো, এখানে বিহারে যখন হিন্দি ভাষীরা বরাবরই তাদের প্রচলিত প্রথা, বয়স্ক দেখালে বলে রাম রাম বাবু, গোড় লাগি বাবা বলে, আর মরা নিয়ে গেলে তখন বলতো রাম নাম সত্য হয়। এখন পশ্চিমবাংলায় রাম নাম বললে তারা হচ্ছে বহিরাগত, তাদের কেস লেখো, তাদের আত্মীয় সম্বন্ধে তাদের কেস লিখে দিন। আজ সেদিনকেও দেখলাম উত্তরপ্রদেশ থেকে কিছু লোক তীর্থ দর্শন করতে এসছেন, তারাপীঠে দেখেছেন বীরভূমে তারাপীঠে দেখার করার পরে তাদের আটকে রেখে 2 লক্ষ টাকা, তাদের বাড়িতে বহিরা রয়েছে, বাচ্চা বয়স্ক রয়েছে, তাদের মিনিমাম অ্যামিনিটিস দেননি। এবার এইটা রিটালিয়েশন যখন উত্তরপ্রদেশে করবে তখন বলবেন গেল বাংলা বাঙালি। এই বাংলা বাঙালির জন্য এত দরদ যাদের উঠে পড়ে লেগেছেন, তারা যখন করোনা এক্সপ্রেস হয়েছে, করোনার সময় যখন পরিযায়ী শ্রমিকরা আসছিল তখন তাদের করোনা এক্সপ্রেস বলে আটকে দেওয়া হয়েছে। একজন ভদ্রমহিলা, তার স্বামী স্যালাইন চলছে, সেই অবস্থায় বোম্বে রোড দিয়ে এসছেন, বর্ডারে আটকে দেওয়া হয়েছে। সেই মহিলা কোথায় যাবেন তাকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ এই এমনভাবে এই যে পোলারাইজেশন মানুষের মধ্যে বীজ ঢোকাচ্ছেন, যে আজমির শরীফ থেকে যখন আসছেন সেখানে ডানকুনি স্টেশনে এমপি চলে গেছেন, এসপি দাঁড়িয়ে আছেন তাদের সেবা করার জন্য, দুজনের জন্য সমস্ত বাস ওখানে চলে গেছে। অথচ যারা পরিযায়ী শ্রমিক আসছেন, যেটা আমরা যে পরিযায়ী শ্রমিক সাপ্লাই দিতাম, এখন রোহিঙ্গা সাপ্লাই দিচ্ছি, জামাতে মুজাহিদ সাপ্লাই দিচ্ছি, আমার এই বদনামটা হয়েছে। তখন তাদের তো মনে পড়েননি এরা বাংলা ভাষা হবে। আজকে এমন পরিস্থিতি করেছেন, এটা আজকের নয়, এই সমস্যাটা বছর 5-6 ধরেই চলছে। এখানকার পশ্চিমবাংলার লোকেরা বাইরে গেলে অনিলদা কিন্তু খুব উপযুক্ত এবং উপযোগী প্রশ্ন তুলছেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ লোটার জন্য এই আবেগকে কাজে লাগাচ্ছে এবং মেরুকরণ এবং বিদ্বেষের বীজ মানুষের মধ্যে বপন করা হচ্ছে এবং সেটা করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী গেছেন, তাকে উড়িষ্যার মন্দিরে ঢুকতে দেয়নি, পুরীর মন্দিরে, কেন এই জিনিসটা হবে? একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা জিয়ে রাখা হচ্ছে, যেটা বলতে চাইছেন অনিলদা। না, সত্যি তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইভাবেই জিয়ে রাখা হচ্ছে যে নয়ন বিশ্বাস যখন মহারাষ্ট্রে যাচ্ছে এবং যখন একইভাবে অন্যান্যরা যাচ্ছে, যখন সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে যে 2600 লোককে গত 2 মাসে তোমরা কিভাবে কি সমস্যায় ফেলেছো, সেগুলো মুখ্যমন্ত্রী তৈরি করে দিচ্ছেন। সারা দেশে বিএসএফ দারুণভাবে সফল। হঠাৎ করে গত 1 সপ্তাহ আগে মায়ানমারে 26 জনকে পুলিশ ধরলো বিএসএফ, ইললিগাল মাইগ্রেন্টস। ছেড়ে দাও, আমার কথা বিশ্বাস করতে হবে না। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারি নিত্যানন্দ রায়, উনি নিশ্চয়ই জানেন নিত্যানন্দ রায়কে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি পার্লামেন্টে তথ্য দিয়ে বলছেন 2601 জনকে ডিপোর্টেশন করা হয়েছে, 2601 জনকে। উনি নিত্যানন্দ রায় তথ্য দিয়ে বলছেন মোর দ্যান 450 কিলোমিটার। সেই যে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী বললেন, যে কথা বলছো যে বিএসএফ এর ব্যর্থতা নিয়ে বলছো, বিএসএফ ব্যর্থ, কিন্তু একটা প্রশ্ন বলো, মানে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে একের পর এক সীমান্ত পেরিয়ে এখানে চলে আসছে, বিএসএফ দেখছে না, কিন্তু পুলিশ কি করছে? তারা এখানে থাকছে, জঙ্গিদের কাছে পৌঁছে যাচ্ছে আধার কার্ড, একের পর এক ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। তাই তো কমিশনকে বলতে হচ্ছে যে এগুলোকে আর বৈধতা দেওয়া যায় না। পুলিশই ধরেছে, অবশ্যই পুলিশ এসটিএফ এর সঙ্গে সহযোগিতা করেছে বলে তোমরা খবরে দেখাতে পাচ্ছ। 1 2 নম্বর, তুমি যদি এই ট্রেনটা দেখানোর চেষ্টা করো তাহলে যারা এখন হাসছে তাদের রাজ্যে কতজন ধরা পড়ছে। আরে ভুয়ো দূতাবাস ধরা পড়ছে, এখানেও ধরা পড়ছে। চিৎকার করো না ভাই, প্লিজ।
দেখা হচ্ছে। প্লিজ চিৎকার করো না, অনুরোধ করছি। আবারও বলছি, ভুয়ো দূতাবাস পর্যন্ত ধরা পড়ছে। 2022 সালে 400 জনকে দিল্লির ন্যাশনাল ক্যাপিটালে দেখা গেল সিভিল ডিফেন্স ট্রেনিং এ ঢুকে পড়েছে, 400 জনের আধার কার্ড ভুয়ো দেখা গেল। 400 জন। জাস্টিস বললেন যে তথ্য দাও ভাই। আমি প্রথমেই বলে শুরু করেছিলাম যে তৃণমূলকে আমি খুব সম্মান করি, তার জন্য আমি কয়েকটা যুক্তি দিয়েছিলাম। আমি আবার কয়েকটা যুক্তি দিচ্ছি। তৃণমূলের বাংলা প্রীতি কতটা প্রখর ভাবুন। এই যে আমি দুজনের ছবি দেখাচ্ছি, রাজেশ তাপস, এই দুটি বাচ্চা ছেলে বাংলার টিচার চেয়েছিল বলে বাংলার টিচার দেবে না, এদেরকে পড়তে হবে উর্দুর টিচার চাপিয়ে দিয়েছিল, তারপর পুলিশকে দিয়ে এদেরকে গুলি খাইয়ে হত্যা করেছিল এই তৃণমূল সরকার। তারপর আমি বলছি পরিষ্কার, উনি একটা কথা উল্লেখ করেও বলতে পারলেন না। 450 কিলোমিটার বর্ডার এরিয়া, সেই বর্ডারের জায়গাটা কেন্দ্র সরকারকে দেওয়া হচ্ছিল না। কেন দেওয়া হচ্ছিল না? কারণ যাতে ফ্যাসিলিটেট করা যায়, অনুপ্রবেশ ঘটানো যায়, আর যারা অনুপ্রবেশ করবে তাদের থেকে পয়সা নিয়ে এরা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেবে। এইটা হচ্ছে এদের মডেল, এইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেল। পয়সা নিয়ে আমাদের দেশের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেবে। এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেস, সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেস। বলবেন পার্থদা, বলবেন, কিন্তু তার আগে দেখুন আরো একজন নিশিকান্ত দাস, কোচবিহারের আরেক বাসিন্দার কাছেও এনআরসি নোটিশ পৌঁছে গেছে। আজ নিশিকান্ত দাসের বাড়িতে যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এনআরসি বিতর্কে নিশিকান্ত দাসের পাশে থাকার আশ্বাস দিয়েছে কোচবিহারের জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি কি বলছে, এই পরিস্থিতির জন্য তো তৃণমূলই দায়ী। দেখুন, উত্তম কুমার ব্রজবাসী, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস। কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীলের পর কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস। আরেক পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছেছে বিজেপি শাসিত অসম সরকারের এনআরসি নোটিশ। এই ইস্যুতে এখন তপ্ত রাজনীতি, যাকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমে পড়েছে তৃণমূল। শনিবার সকালে সত্যরথ নিশিকান্ত দাসের বাড়ি যান কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। নিশিকান্ত দাস, তার হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে আসাম সরকারের পক্ষ থেকে এনআরসির নোটিশ, এবং তাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি নিজেই উপস্থিত হয়েছেন এবং নিশিকান্ত দাসকে তিনি আশ্বাস দিয়েছেন তার কোনো রকম সমস্যা হবে না। এবং অভিজিৎ দে ভৌমিকের পাশাপাশি আজকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং বিনয় কৃষ্ণ বর্মন, তিনিও উপস্থিত হয়েছিলেন। পশ্চিমবাংলায় এনআরসি হবে না, হ্যাঁ নিশ্চিত থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিল নিয়ে আসছে যে পশ্চিমবাংলায় এনআরসি হবে না, কোনোদিন হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার সাথে। মাথাভাঙার লতাপোতা বাসিন্দা নিশিকান্ত দাস, তার দাবি প্রায় 30 বছর আগে অসমের গুয়াহাটিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেই সময় তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে অসম পুলিশ। তবে সেই সময় কাছে থাকা সমস্ত প্রমাণপত্র দেখানোই ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। এমনকি তারপরেও 6 মাস গুয়াহাটিতে থেকে কাজও করেন তিনি। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। অভিযোগ গোল বাঁধে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার কাছে আসে অসম সরকারের এই এনআরসি নোটিশ। আমি গুয়াহাটিতে কাজে গেছিলাম, আজকে 28-29 বছর হয়। আমাকে দেখে আমাকে পুলিশে উঠায় নিয়ে গেল, বাংলাদেশি মনে করিয়া নিয়ে গেছে, থানায় নিয়ে গেল। আমি যে কন্ট্রাক্টরে কাজ করতাম, কন্ট্রাক্টরকে খবর দিলাম, বললো আচ্ছা ঠিক আছে আমি সারিয়ে দিলাম, 1 সপ্তাহের মধ্যে আমার প্রমাণপত্র লাগবে। 28-30 বছর পরে কোর্টের থেকে নোটিশ আসছে। বিজেপি শাসিত অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের তরফে অভিযোগ করা হয় নিশিকান্ত দাস 1971 সালের 25শে মার্চের পরে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছেন। এই মর্মে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথিপত্র নিয়ে চলতি বছরের 18ই মার্চ তাকে গুয়াহাটিতে ফরেনার্স ট্রাইব্যুনালে তলব করা হয়। এই নোটিশ পাওয়ার পর গুয়াহাটিতে যান মাথাভাঙার এই বাসিন্দা। আইনজীবীর মাধ্যমে 1960 সালের দলিলের নথি ট্রাইব্যুনালে জমা করেন। অভিযোগ সেটা দেখানোর পরেও তার কাছ থেকে তার বাবার ভোটার লিস্টের নাম থাকার নথি চাওয়া হয়। 58 সালের দলিল আর আমার ভোট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জমির খতিয়ান এ সমস্ত নিয়ে গেছি। নিচে এরপরে উকিলে বলতেছে কি কয় এইগুলো হবে না। তো যদি এইগুলো না হয় তা আমার জীবনের প্রমাণে এইগুলা যদি এইগুলা না হয় তা আমি কী দেখাবো আপনাকে? কয় তাহলে আপনার বাবা যে ভোট দিয়েছে 58 সালে যে এই ভোটার লিস্টটা ওইটা আমার লাগবে, আর পয়সা তো খরচা করতেই হবে। তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে না, কষ্ট হবে।
সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। পাল্টা বিজেপির অভিযোগ বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূলী। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, রাজীব গান্ধী সই করেছিল। তো রাজীব গান্ধী যখন কেন্দ্রের নেতা কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে ছিলেন? কংগ্রেসে ছিলেন। তো স্বাভাবিকভাবে কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। এনআরসি অসমেই আছে, অন্য কোথাও তো এনআরসি কেন্দ্র সরকার করেনি। রবিবার অসম সরকারের এনআরসি নোটিশের বিরুদ্ধে কোচবিহারের বক্সিরহাটের অসম মোড়ে তৃণমূলের কর্মসূচি রয়েছে, যেখানে থাকবেন উত্তম কুমার ব্রজবাসী। আমন্ত্রণ জানানো হয়েছে নিশিকান্ত দাসকেও। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, কোথাও গিয়ে কি এটা মনে হচ্ছে না যে রাজনৈতিক জাতাকলে এই উত্তম কুমার ব্রজবাসী বলুন, অঞ্জলিশীল বলুন বা নিশিকান্ত দাস তারা ফেঁসে যাচ্ছেন? তার কারণ এই যে নোটিশ পাওয়ার পর অঞ্জলিশীল তিনি নিজেই বলেছেন চক্রান্ত করা হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এই নিশিকান্ত দাসের ক্ষেত্রে দেখুন, 30 বছর আগে তিনি আসামে গিয়েছিলেন, তখন তাকে একবার আটক করা হয়েছিল, তিনি নথি দেখিয়েছিলেন, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়, আর 30 বছর পর তাকে এনআরসি নোটিশ দেওয়া হলো। মানে কোথাও গিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং তাতে করে এই দিনহানি দিনখাই মানুষগুলো কিন্তু একেবারে ফেঁসে যাচ্ছেন। একদমই। দেখুন, এই যে উত্তম কুমার ব্রজবাসী, তিনি কোচবিহারের বাইরে গেলেন না, কোনোদিন যাননি। তাকে একটা আসাম ফরেনার্স ট্রাইব্যুনাল একটা চিঠি পাঠিয়ে দিল, নোটিশ পাঠিয়ে দিল। আচ্ছা, কিভাবে পাঠালো, কোন যুক্তিতে পাঠালো? অঞ্জলিশীল, তার ক্ষেত্রে একটা যুক্তি আছে যে তার বাবার বাড়ি এবং তিনি নিজেই বলছেন শ্বশুর বাড়ি, বাবা ভাই সবাই আসামেরই ভূমিপুত্র। হ্যাঁ, তারা আসামের ভূমিপুত্র, তাকে পাঠাতে পারে, তিনি তার ডকুমেন্টস দেখাবেন। সেটা গেছে ভুলবশত আসাম পুলিশ নাই জানতে পারে যে ফলাকাটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ারের অধীন, কোচবিহারের অধীনে নয়, তারা সেখানে পাঠিয়ে দিতে পারে, হতে পারে। কিন্তু এখানে আবার প্রশ্ন হচ্ছে, উনিও তো আশঙ্কা প্রকাশ করেছেন সেখানে কি করতে পারে। দেখুন, কোনো আসাম পুলিশ কেন, আসামের কোনো প্রশাসনের ক্ষমতা নেই আমাকে সরাসরি নোটিশ পাঠানো। আমি এখানকার রাজ্য সরকারের নোটিশের অধীন থাকতে পারি, তাদের কোনো অধিকার নেই ফেডারেল রাইটসে আসার, তারা আমাকে নোটিশ পাঠাতে পারে না কোর্টের অর্ডার ছাড়া। কোর্টের অর্ডার যদি কোনো পুলিশ এসে ইনভেস্টিগেট করে, তাহলেও তাকে লোকাল পুলিশকে জানাতে হবে। এসব ক্ষেত্রে কি করে? প্রথম কথা হচ্ছে সরাসরি নোটিশ পাঠায়। আমি জানি না সরাসরি নোটিশ পাঠিয়েছে কিনা। যদি না পাঠিয়ে থাকে, পুলিশের ক্ষেত্রে আমি বলছি, পুলিশ একটা রিপোর্ট কি করবে? পুলিশ হয় রিপোর্ট দেবে অথবা রিপোর্ট দেবে না, অথবা তদন্ত করে ইনভেস্টিগেট করে সেই রিপোর্টটা তাদেরকে পাঠিয়ে দেবে। তো পুলিশ সেটাকে প্রেসের সামনে হাজির করছে কেন? দেখুন, এই অঞ্জলিশীল বা এই নিশিকান্ত দাস, এদের কিন্তু নিশিকান্ত দাস যদি সরাসরি পেয়ে থাকেন আমার বলার কিছু নেই। অঞ্জলিশীলের রিপোর্টটা গেছে, নোটিশ গেছে পুলিশের কাছে, পুলিশ জানাবে কেন বাইরে? পুলিশ, এটা তো তার তো একটা জীবন আছে, সামাজিক জীবন আছে। বিজেপি আর তৃণমূলের দ্বৈরথে একটা সামাজিক মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, তার পরিচিতিতে তাকে সবাই সন্দেহ প্রকাশ করতে পারবে, তাহলে কি উনি বাংলাদেশি? আরে সেই জায়গাটায় যাবে কেন? তারা পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে তারা একটা রিপোর্ট তৈরি করবে, সেই রিপোর্ট তারা সরাসরি পুলিশকে, আসাম পুলিশকে পাঠিয়ে দেবে। থার্ড যেটা আমি বলবো, যে এই রকম যদি এই রকম নোটিশ আসতে শুরু করে এবং যেভাবে আমরা আজ সারাদিন ধরে টিভিতে আপনারা দেখিয়েছেন, তাহলে সরাসরি আমাদের হোম সেক্রেটারি, আমি নাগরিক হিসেবে আবেদন করব, সরাসরি হোম সেক্রেটারির কোর্টে কেস করা উচিত, হাইকোর্টে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। যদি সত্যি সত্যি বাঙালিদের হেনস্থা করা হয়ে থাকে, তাহলে একদম কোর্টে যাক, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিক। আমাদের এমপি শামিনুর ইসলাম তার কাজটা যথেষ্টভাবে করেছে এবং সেক্ষেত্রে কোর্ট খামারি যা চলার চলছে। কিন্তু অধীর চৌধুরী পর্যন্ত বলেছেন, উনি রেস করেছেন এই জায়গায় ভয়েস, যে কেন সেক্ষেত্রে আমলাদের পাঠানো হচ্ছে না, কেন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশাসন হস্তক্ষেপ করুক, সরকার হস্তক্ষেপ করুক। সমস্ত কিছু তোমাদের কাছে আছে বা আসবে। 263 নম্বর ধারা একটা আছে, তোমরা সবাই জানো, স্যার আরো ভালো জানবেন। এই ইন্টারস্টেট কাউন্সিল ইম্পর্টেন্ট যে ম্যাটারগুলো, যেগুলো কোঅপারেটিভ
ফেডারেলিজমকে আরও শক্তিশালী করে, সেইখানে রাজ্যে রাজ্যে যে বিষয়গুলোর সমস্যা হতে পারে, এই এনআরসির ক্ষেত্রে কেন ইন্টারস্টেট কাউন্সিলের কোনো বৈঠক করে কাজ করা গেল না? কেন প্রধানমন্ত্রী যার চেয়ারম্যান সেই ইন্টারস্টেট কাউন্সিলের একটা বৈঠক করে কাজ করা গেল না? তোমরা আগে সাংবিধানিক জায়গাটাকে তো সুরক্ষিত করবে, কোর্ট তো আসছে, কিন্তু আমাদের দেশে আইনসভাকে সবার আগে রাখা হয় কেন জানো? তার কারণ আইনসভা জনগণের দ্বারা সম্পূর্ণভাবে নির্বাচিত। সরকারের কথাই বললে এইখানে দাঁড়িয়ে থেকে একদম পার্থদার কাছে আসতে হবে। একদম একদম ঠিকই তো। না, আমি পাপিয়া দুটো জিনিস বলার, এক হচ্ছে যে পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমবঙ্গ থেকে যখন বাইরে কাজ করতে যাচ্ছে, কারণ আমাদের রাজ্যে মজুরি কম, সেই কারণেই হচ্ছে বড় অংশ যায় বাইরে। না, যেতে হয় কেন এত মানুষকে? এবং যদি এত সত্যি তো এত মানুষগুলো এই কষ্ট পাচ্ছে, তাদেরকে আটকে রাখা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সরকারের তো ঝাঁপিয়ে পড়া উচিত। হ্যাঁ, আমি এই কারণে বলছি যে আপনারা যে আলোচনাটা করছিলেন যে আমাদের রাজ্য থেকে যে প্রশাসনিক কোনো পদক্ষেপ যে টু সিকিউর যে আমার মাইগ্রেন্ট লেবার্স যারা অন্যত্র কাজ করছে সেটা নেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে এবার দেখুন, বিজেপি এবং তৃণমূল শাসক দল হিসেবে দুজনে এমন একটা রাজনীতি করছেন যারা উভয় পক্ষে বেনিফিটেড হন। একজন হচ্ছে যে বিজেপি হচ্ছে যে এই যে ভয় দেখাচ্ছেন যে এনআরসির ভয়টা দেখিয়ে আসলে তারা হিন্দু ভোটার্স যারা তাদেরকে হচ্ছে মোবিলাইজ করতে চাইছেন আর মাইনরিটিদের ভয় দেখাতে যাচ্ছেন। আর তৃণমূল ঠিক ওই কাজটাই করছেন যে এই ভয় পাওয়া মাইনরিটিদেরকে হচ্ছে কাছে তুলে আমি তোমারই মানুষ বলে হচ্ছে দৌড়ে যাচ্ছেন, কিন্তু কার্যত তার কোনো ব্যবস্থা যদি বলেন প্রশাসনিক ব্যবস্থা কোনোটাই করছেন না। এবং একজন ভয় দেখাচ্ছে আরেকজন আশ্বস্ত করছে। না, আমি তো বলছি সেই ভয় দেখানো এবং আশ্বস্ত করা এবং এই মেকি প্রসেসটা যেটা রাজনীতিতে চলছে, তাতে যেটা হারিয়ে যাচ্ছে 26-এর বিধানসভার আগে মানুষের জীবন যন্ত্রণার মূল দাবিগুলো, অর্থাৎ শিক্ষা, কাজ, স্বাস্থ্য, চাষবাস, শিল্প, এইটা হারাচ্ছে বারবার। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ট্র্যাজেডি। আমি লাস্ট যেটা বলে শেষ করব যে টার্গেট সেট করে দেওয়া হয়, একদম বেসিক সমস্যা থেকে তোমরা নজর ঘুরিয়ে দিচ্ছ। যে প্রতিনিধিরা যেরকম টার্গেট আমরা বরং একসঙ্গে একটু নিয়ে নিই অব্র রিঅ্যাকশন নিয়ে। দেখুন, সবচেয়ে বড় ট্র্যাজেডি পশ্চিমবঙ্গ কি বলুন তো, এবিপি আনন্দ চ্যানেলে বসে কোনটা আসাম স্পেসিফিক এনআরসি আর কোনটা বাকি দেশের কনটেক্সটে এনআরসি, এই জিনিসটা ভুলে গেছেন কিছু দলের প্রতিনিধিরা, বা হয়তো মনে আছে ইচ্ছা করে মানুষকে ভুল বোঝানোর জন্য, একটা ফিয়ার মঙ্গারিং করার জন্য এভাবে নিজেদের বক্তব্য সাজাচ্ছেন যাতে মানুষ একদম ঘেটে ঘা হয়ে যায়, একটা খিচুড়ি বক্তব্য তাদের কাছে পৌঁছায়। আর এনআরসি নিয়ে তাদের আইডিয়াটাই পুরো ধূসর হয়ে যায়। অভ্র, পুলিশ যদি হঠাৎ করে নোটিশ নিয়ে আসে 30 বছর ধরে উনি রয়েছেন, ভয় লাগবে না? আতঙ্কের পরিবেশ তৈরি হবে না? ইজ বিং মনিটরড বাই দ্য সুপ্রিম কোর্ট। এই এনআরসির সঙ্গে অন্য এনআরসির কোনো সম্পর্কই নেই, তো কেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? আমার বক্তব্য এই জায়গাটাতে মানুষকে ভয় দেখিয়ে তিনি জানেন না যে 2008 সালে আইএমডিটি অ্যাক্টকে সুপ্রিম কোর্টই স্ক্র্যাপ করেছে, এবার তারপরে সেই আইনটা নিয়ে আজকে বক্তব্য রাখছে, তাহলে সেই দেশের কোন দলের কি প্রতিনিধি কি বলছে যায় আসে না। আবারও বলছি যে আমাদের দেশে যখন কোঅপারেটিভ ফেডারালিজম নিয়ে কথা হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে যখন হচ্ছে 30 বছর আগের ঘটনা, সেটা টেনে আনতে হচ্ছে। এইখানে ভয় দেখানো কে করছে? নোটিশটা কে দিচ্ছে? যখনই নোটিশটা পৌঁছাচ্ছে মানুষের কাছে, দেখো একটা বিষয়, না পার্থদাকে একটু বলতে দাও একটা বিষয়, মানে জঙ্গিরা এখানে নিরাপদ আশ্রয় থাকবে, তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, আর সাধারণ মানুষ তারা সবসময় কাগজ হাতে নিয়ে ব্যাগে করে ঘুরে বেড়াবেন যে আমি নাগরিক, আমি বৈধ নাগরিক, আমি পরিচয় দেবো, প্রতিটা মুহূর্তে আমি কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াবো। পার্থদা, আমি এটাই বলতে চাইছি, দেখুন যে আমাদের এই ইনফিল্ট্রেটর যারা হচ্ছে অনুপ্রবেশকারী, তারা উড়ে দমদম এয়ারপোর্ট থেকে ঢোকে না, ফলে তারা হচ্ছে পোরাস বর্ডার দিয়ে ঢোকে, সেটা রক্ষা করার দায়িত্ব যেরকম বিএসএফ, ফলে সেখানে স্বরাষ্ট্র দপ্তর তারা ব্যর্থ যেরকম হচ্ছেন। আর তারা ঢোকার পর অনুপ্রবেশকারীরা তারা হচ্ছে যে এমনি এরোপ্লেনে করে হচ্ছে যে উত্তরপ্রদেশ যান না, ফলে তারাও আসলে এই রাজ্যের মাটিতেই তারা বড় হচ্ছেন, খাচ্ছেন দাচ্ছেন, এবং তারা ভোটার কার্ড যখন পাচ্ছেন, আমি বলছি যে সেটা রাজ্যের শাসকের দায়, অথচ এই দুই শাসক ব্যর্থ হচ্ছেন এবং চিৎকারটা জমি আমি বলছি কিলোমিটার হচ্ছে বর্ডার, শুধু পশ্চিমবঙ্গে না, আসামে আছে, ত্রিপুরা আছে। ত্রিপুরাতে আছে, সবাইকে থামালাম। মাননীয় পার্থপ্রতিম বাবু যেটা বলেছেন, আমি 100 একমত। ঢুকেছে, তারপরে এখানে স্টেট পুলিশ কি করছে, যে কথাটা আমি আগে বলেছিলাম, এই আমরা যত্ন করে তাদের বসিয়ে রেখে রেশন কার্ড, ভোটার কার্ড,
ভোটার কার্ড, আধার কার্ড সব করিয়ে দিয়েছি, তো তার বিনিময়ে পয়সা নিয়েছি। আমি তো এদিকে কিছুদিন আগে রোহিঙ্গা আজকে প্রশ্নটা উঠছে কেন, আপনি দেখেছেন বছর দেড়েক আগে বারুইপুরে রোহিঙ্গারা একটা মিটিং করলো, কয়েক হাজার মুসলিম ছেলে এখানে এক পরিষ্কার আলটিমেটাম দিলে, এখানে একটা কাজ করুন না, চলুন আমি আর কথাটা শেষ করতে, আপনার কাছে একটা রোহিঙ্গা, আমার কথা নয়, আমার কথা না, আপনি যখন কনফার্ম হয়ে রোহিঙ্গাদের সরকার তৃণমূল সরকার, রোহিঙ্গা নিয়ে কিছু বললেই একটা ওরা পরিষ্কার বলছে, একটা রোহিঙ্গাকে যদি সরানো হয় তাহলে পশ্চিমবাংলা সারা ভারত বন্ধ করে দেবো। ওখানে একটা কমিউনাল রাইট হয়েছিল, আপনাদের মন্ত্রী বলে দিলেন, ওটা বিএসএফ ওখান থেকে ঢুকিয়ে ওটা করেছে। এখন দেখা গেল তাদের একজনও নেই, সব সারা দেশে স্ক্যাটার্ড হয়ে গেছে এই রেশন কার্ড ভোটার কার্ড নিয়ে। আমি তো এখনও বলছি, সেদিনকে আমাকে একজন এসে বললো ইকো পার্কের ইস্টার্ন সাইডে চলে যান, ওখানে একটা বিরাট ক্যাম্প হয়েছে, বাংলা থেকে যত ঢুকছে রেশন কার্ড ভোটার কার্ড সব হয়ে যাচ্ছে। আজকে টিভিতে দেখাচ্ছে বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড সব গোছা ফেলে দিয়েছে। এই নির্বাচনের আগে যখন বাংলাদেশি মুসলিম কোট আনকোট রোহিঙ্গা এইগুলো নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, তখন বিহারের পর পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরু হবে কিনা সেটা নিয়ে জল্পনা জোরালো হচ্ছে। তখন রোহিঙ্গাদের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া নিয়ে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী, আর এই নিয়ে জেলা প্রশাসনের একাংশকে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। যা ইচ্ছা বলে দিলাম আর সেই মতো হলো, বিষয়টা তা নয়। প্রত্যেকটা ইলেকশনের আগে এনারা এই ধরনের কিছু কথাবার্তা বলেন। বিহারের পর পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। এমনকি বুথ লেভেল অফিসারদের যে ট্রেনিং শুরু হয়েছে সেখানেও রয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সীমান্তবর্তী জেলাগুলির প্রশাসনকে দেদার ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল গৌতম সান্যাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন, নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম SDO yesterday to issue large numbers of domicile certificate for the district of North, South Chobbish Pargona, Nodia, Murshidabad, Birbhum, Malda, North and South Dinajpur, Cochbihar। কি এই ডোমিসাইল সার্টিফিকেট? কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করেন তার প্রমাণপত্রকেই সাধারণত ডোমিসাইল সার্টিফিকেট বলে। 24শে জুন জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিজ্ঞপ্তি দেয়। সেখানে বৈধ ভোটার প্রমাণে যে 11টি নথির কথা নির্বাচন কমিশন বলেছে তার 6 নম্বরে রয়েছে রাজ্য সরকারের দেওয়া এই ধরনের স্থায়ীভাবে বসবাস করা সংক্রান্ত সার্টিফিকেটের প্রসঙ্গ। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশের মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রাজ্য সরকার। জানিয়ে জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওদের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি পশ্চিমবাংলায় বিডিও, SDO, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিংয়ে বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে। রোহিঙ্গা বলে শুভেন্দু কি বলতে চান? রোহিঙ্গাদেরকে আচ্ছা, রোহিঙ্গা বিষয়টা একটু বুঝতে হবে। তাদের গোটা বিষয়টাই, তাদের মানে সংস্কৃতি, তাদের ভাষা, তারা বাঙালি নন। রোহিঙ্গা মূলত মায়ানমার থেকে আসেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে শাসক ও বিরোধীর তরজার সুর যখন সপ্তমে উঠেছে, তখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, সম্প্রতি শুধুমাত্র 7 সীমান্তবর্তী জেলা থেকেই ভোটার তালিকায় নাম তোলার জন্য ৭৫,০০০ আবেদন জমা পড়েছে। বিজন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, ABP আনন্দ। মানে প্রদীপ্ত ভয়ঙ্কর অভিযোগ, মারাত্মক অভিযোগ করছেন তো শুভেন্দু অধিকারী যে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে সরকার।
ডোমিসাইল সার্টিফিকেট করার প্রক্রিয়াটা আমি দেখছিলাম অনলাইনে, তার জন্য যে যে ডকুমেন্টটা লাগে সেই ডকুমেন্টটা রোহিঙ্গারা যদি পেয়ে যায় তাহলে তার থেকে বড় সমস্যার আর কিছু হতে পারে না, মানে সেটা কোনোভাবে পাওয়া সম্ভবপর নয়, 1 নম্বর। আর আমার প্রাক্তন পুলিশ কর্তার এই যে কনফিডেন্ট বক্তব্য যেখানে উনি সমস্ত তথ্য জেনে গেছেন, আমার ইচ্ছা করছে স্যারকে একটা বিনীত অনুরোধ করতে যে স্যার আপনি এত ইনফরমেশন জানেন, বিং দ্য রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া, ইট ইজ দ্য ডিউটি যে চলুন আমি আর আপনি গিয়ে ওই সমস্ত তথ্যের একটু ভেরিফাই করে একটা কোর্ট কেস করে দিই। এই অত্যাচার মারা যায় না, সত্যি এই অত্যাচার মারা যাচ্ছে না। আপনি যেভাবে আমি কি বলছি, আমি প্রথমে ধরে নিচ্ছি যে পুলিশ ব্যর্থ, ধরে নিচ্ছি স্যার যেরকম বললেন আমি ধরে নিচ্ছি, কোর্ট তো ব্যর্থ হবে না, কোর্ট তো থাকবে। তাই স্যারকে অনুরোধ করবো স্যার এখানে গলা না ফাটিয়ে চলুন, হ্যাঁ গলা ফাটান আমার অসুবিধা নেই, আপনি কাইন্ডলি আমাকে একটু হেল্প করুন, আমি নিজের খরচা দিয়ে আপনাকে শুধু একটু ওই গ্যারান্টার হতে হবে, শুভেন্দুর মতন গ্যারান্টার না, যার 2020 সাল অব্দি এক ধরনের গ্যারান্টি ছিল আর 2020 সালের পরে আরেক ধরনের গ্যারান্টি, ওরকম গ্যারান্টার হলে হবে না, পিওর গ্যারান্টার হতে হবে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, একদম গীতায় হাত রেখে স্যার প্লিজ চলুন একটু কাইন্ডলি না, আমি চলুন না আমাকে সঙ্গে এখানে না বলে চলুন আমরা একটু যাই, চলুন স্যার। অনিল দা হ্যাঁ বলুন। পাশেই গুলশন কলোনি আছে, চলে যান, আপনি আমাকে সরকারি জায়গা দখল করবেন স্যার, ওটা স্যার ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্ট একটা আছে, হ্যাঁ স্যার, তার তো একটা মন্ত্রী আছে স্যার, তারা কি করছে, তাদের সরকারি তারা ধরে নিন না ব্যর্থ, আমি বলছি তারা ধরে নিন ব্যর্থ, আপনার কাছে তো প্রুফ আছে, এখানে মানতে পারলাম না, অ্যাডিকুয়েট প্রুফ আছে, চলুন আমি তো আপনাকে সাহায্য করব, তৃণমূল তো বলছে শাসক দল রাস্তায় নামে, তৃণমূল তো বলছে, তৃণমূল মুখপাত্র বলছে যে চলুন স্যারকে নিয়ে আদালতে কেস করতে, প্রদীপ্তকে এবার থামালাম, প্রদীপ্ত না প্রদীপ্ত বোধহয় ঠিকই বলেছে, সত্যি তো যদি পুলিশ ব্যর্থ হয় এই কারণেই তো শাসক দলকে ময়দানে নামতে হয়, তাই তো মনোজিৎ মিশ্রদের এত দাপট দেখা যায়, ঠিক কথা একদম প্রদীপ্ত ঠিক কথা বলেছে, সাধারণ মানুষকে খুঁজে দিতে হবে, না তাই তো সাধারণ মানুষকে খুঁজে দিতে হবে কোথায় কে রোহিঙ্গা আছে, সাধারণ মানুষকে খুঁজে দিতে হবে সাদরাডির মতো জঙ্গিদের, সাধারণ মানুষকে খুঁজে দিতে হবে কাদের ভোটার কার্ড এবং আধার কার্ড সেটা নকল করে টাকা দিয়ে বানানো হয়েছে, ঠিক কথা একদম। না দেখুন, তৃণমূল যখন সব দিক দিয়ে এত রকম ভাবে ব্যর্থ, তাহলে এই তৃণমূল সরকারের দরকারটা কি? 15 বছর ধরে গদি গরম করে নবান্নে বসে এরা করলোটা কি? এদের একজন মুখপাত্র এসে এবিপি আন্দোলন বলছে আমরা কিছু করি, চলুন কেস করবে, চলুন আমি আপনার সঙ্গে কেস করব, তার মানে কিছু তো করেনি, করেছে কিছু করেনি বলে করেছে, পয়সা তুলেছে, প্রত্যেকে পয়সা তুলেছে, আজকে বিএসএফ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করার কথা বলছো, তখন তোমার বিএসএফ ব্যর্থ নয়, কোনটা সহজ কোনটা ধরতে পারলেন না? আরে জঙ্গি ধরতে তো সবথেকে বড় ব্যর্থ হচ্ছে ভারত সরকার, ভারত সরকার ব্যর্থ, 5টা প্রশ্ন সাধারণ করেছিল, আমি একটু রবীন্দ্রনাথের কাছে আসবো, আমি দুজনকেই বিরত করছি, একদম একদম পুলিশ ব্যর্থ, প্রশাসন ব্যর্থ, সরকার ব্যর্থ, সবাই ব্যর্থ, একদম একদম আমি রবীন্দ্রনাথকে একটু বলতে দিন, আমরা বুঝতে পারছি না, তাহলে সফলকে সবটা গুলিয়ে যাচ্ছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। রবীন্দ্রনাথ বাবু যদি আপনি একটু দায়িত্ব নেন বুঝিয়ে দেওয়ার, সফলটাকে না দেখুন, একটা কথা প্রথমে আমি বলি, এই যে সেনজিটিভ নামগুলো বলে দেওয়া হচ্ছে না এক একটা করে কলোনির নাম, এগুলো দয়া করে আপনারা বলবেন না, এটা কিন্তু সেই কলোনির পক্ষে খুব মারাত্মক, মানে আমি বলে দিলাম একটা সর্বভারতীয় চ্যানেল, এটা কিন্তু বিদেশ পর্যন্ত যায়, না না বেরোলেও বলবেন না, এগুলো পুলিশকে দায়িত্ব দিন, পুলিশ বের করবে, না না আমি নতুন বলছি, আমি বলবো আপনাদের আমার এবার যেটা আমি বলছি এটা তো সত্যি কথা যে বিজেপি তৃণমূল এবং বিজেপি উভয় সরকারের সহযোগিতা না পেলে বিদেশ থেকে একটা লোক আসলো এসে ভোটার হয়ে বসে গেল, এটা তো হতে পারে না। সাদরাডি এবং কে দিয়েছিল সাদরাডিকে সমস্ত খাগড়াগড়ে যে অত বড় ঘটনা ঘটে গেল কে ছিল? তৃণমূল যদি সরকার যদি তাকে লালন পোষণ না করতো তাহলে খাগড়াগড়ের অত বড় ঘটনাটা ঘটতে পারতো। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে এর পিছনে এটা মানতেই হবে যে এখানকার পুলিশ ওখান থেকে বিদেশ থেকে বাংলাদেশ থেকে যারা আসছে এবং নাম করা জঙ্গিরা এসছে তারা, এবং যাদের আনসারুল্লাহ বাংলার জঙ্গিরা আসছে, যাদের লক্ষ্য হচ্ছে অখণ্ড বাংলা তৈরি করব, তাদেরকে কোনো না কোনোভাবে পালন পোষণ করছে। একদিক থেকে তারা বিএসএফ এর বর্ডারের মধ্য দিয়ে ঢুকছে, আর অন্য দিক থেকে তারপর তারা এসে পাচ্ছে মানে এই রাজ্য প্রশাসনের হাত থেকে ভোটার, তারপরে রেশন কার্ড
কার্ড সব পেয়ে যাচ্ছে এবং মধ্যে আধার এবং মধ্যে থেকে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। সুতরাং সফলতা অসফলতা নয়, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের যে দায়িত্ব সেটা উভয়কেই পালন করতে হবে। গোটা বিষয়টাই গিয়ে দাঁড়িয়ে গেছে এখন একটা বাইনারিতে, হিন্দু কনসলিডেশন ভার্সেস মুসলিম কনসলিডেশন। এর মধ্যে মানে যেটাকে আমরা বলি কম্পিটিটিভ একটা কমিউনালিজমের একটা জায়গায় চলে গেছে। এই জায়গা থেকে যদি আমরা এই ইলেকশনের রাজনীতিকে মুক্ত না করতে পারি তাহলে একদিকে এরকম জঙ্গি রাজনীতি বাড়বে, অন্যদিকে মানে জঙ্গি রাজনীতি শুধু এখানে হচ্ছে তা নয়, মালেগাঁও করেও আমরা দেখতে পেয়েছি। সুতরাং সব দিক থেকেই জঙ্গি রাজনীতি বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষের যে ভোটার হওয়ার জন্য যে বেনিফিটসগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে বেনিফিটসগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হবে। রবীন্দ্রনাথবাবু ঠিক যে কথা বলতে চাইছেন, এই যে অনুপ্রবেশ নিয়ে এত সুর চড়া হচ্ছে সেখানে কেন্দ্র রাজ্য কেউই কারোর দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এবার দেখুন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে রবিবার অর্থাৎ আগামীকাল বিকেলেই বীরভূমে পৌঁছবেন তৃণমূল নেত্রী। 28শে জুলাই অর্থাৎ সোমবার বোলপুরে তিনি পদযাত্রা করবেন। এই প্রেক্ষাপটে 17ই আগস্ট থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, কখনো দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, কখনো ওড়িশা, অসম, ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠছে। বাঙালি তো বাংলায় কথা বলবে নাকি? বাংলায় কথা বলার জন্যই ধরেছে। বাংলা কথা বলার জন্য কি অপরাধ? এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। তৃণমূল সূত্রে খবর 28শে জুলাই অর্থাৎ সোমবার বোলপুরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। টুরিস্ট লজ মোড় থেকে জাম্বরি বাসস্ট্যান্ড পর্যন্ত 2.5 কিলোমিটার পথ হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল সূত্রে খবর 3রা আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। এই প্রেক্ষাপটেই পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 16ই আগস্ট জন্মাষ্টমী, কৃষ্ণকে প্রণাম করব। 17ই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে, জনগণকে নিয়ে, বাঙালিদের নিয়ে, সবাইকে নিয়ে পথে নামবো। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, তাকে রক্ষা করবই করব। ওনাকে এত পরিশ্রম করতে হবে না, উনি শুধু বিভিন্ন রাজ্যে বাংলাভাষী বাঙালি ভারতীয়দের উপর যে হ্যারাসমেন্টটা হচ্ছে সেটা বন্ধ করান। বিজেপিকে বলুন এগুলো না করতে। আমরা কোথাও অনুপ্রবেশকারীদের সমর্থন করছি না। অনুপ্রবেশ কেউ করে থাকলে সেটা বিএসএফ এর ব্যর্থতা, অমিত শাহের দপ্তরের ব্যর্থতা। এদিকে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে শনিবার তমলুকের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করে সিপিএম। এভাবে আমাদের দেশ জুড়ে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি দাগিয়ে তাদের বাপ ঠাকুরদার কাগজ ধরে টানাটানি করা হচ্ছে, এটা গরিব মানুষ এবং বাংলাভাষী মানুষের বিরুদ্ধে বিজেপি ওয়ালাদের যুদ্ধ ঘোষণা। বিধানসভা নির্বাচনের এখনো বছরখানেক বাকি, তার আগে শাসক বিরোধী কর্মসূচি পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ বুঝতেই পারছেন হাতিয়ার হচ্ছে এই বাংলা ভাষা, বাংলা আবেগ। দেখুন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 21শে জুলাইয়ের সভা থেকে তিনি ডাক দিয়েছিলেন যে একদম বাংলা ভাষা নিয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমি এখানেই পার্থদার কাছে আসবো। পার্থদা, তাহলে ইস্যু হচ্ছে বাঙালি এবং বাংলা ভাষার এই আবেগকে মাথায় রেখে আসলে ভোট ব্যাংক, নজর হচ্ছে ভোট ব্যাংকের দিকে। এখন 26 পর্যন্ত আপনি সন্ধ্যাবেলা যতগুলো শো করবেন মোটামুটি তার 90% ভোট ব্যাংকের সামনে রেখেই হবে। ফলে মুশকিল হচ্ছে কিন্তু কলকাতা পুরসভা একদম জানিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন উত্তর সবই হবে অধিবেশনে বাংলা ভাষায়। হ্যাঁ, এবার এই যে আমি বলছি যে বাংলা ভাষার প্রতি আবেগ, প্রেম, শ্রদ্ধা সব থাকা ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে জায়গা থেকে শুরু হচ্ছে এটা, যে বীরভূমের বোলপুর,
সেটা হচ্ছে যদি বলেন ভাষা সন্ত্রাসের এপিসেন্টার। মানে সন্ধেবেলায় আপনাদের অনুব্রত মণ্ডলের ভাষা চালাতে গেলে 5খানা বিপ মেরে চালাতে হয়। ফলে সেই ভদ্রলোকের আইফোন তিনি বুকে নিয়ে ঘোরেন, আর যাকে গালিটা দিয়েছিল পুলিশ অফিসার তিনি হচ্ছেন যে সেটা তার হেফাজতে চলে গেছে পুলিশের কাছে। আমি বলছি এরকম একটা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে ভাষা আন্দোলনের সূত্রপাত যদি ঘটে তাহলে সেই আন্দোলনের পরিণতি কেমন হতে পারে আপনারা বললেন। তিনি যখন বোমা মারার কথা বলেছিলেন তখনও পুলিশ কিছু ব্যবস্থা নিতে পারেনি, আর এবার যখন আইসি কে একেবারে তার ফ্যামিলি টেনে এনে যেভাবে তিনি কদর্য ভাষায় হুমকি দিয়েছেন, আক্রমণ করেছেন, তখনও কোনো ব্যবস্থা হলো না। আসলে জানেন তো আক্রমণটা শুধু একটা আইসি কে করে না, আইসি বা পুলিশ প্রশাসন যারা হচ্ছে যে রাজ্যের মা বোনদের সম্মান রক্ষার জন্য ভারপ্রাপ্ত, তাদের মা বোনরা আক্রান্ত হচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রীদের গালিগালাজে, এবং তারা সবাই হচ্ছে সুরক্ষিত থাকছেন সেই নেতা মন্ত্রীরা। এইটা আমাদেরকে পীড়া দিচ্ছে। এইটা ফলে রাজ্যের মানুষ আসলে সবচেয়ে খারাপ অবস্থায় থাকছেন ওই বিপগুলো আসলে সাধারণ মানুষের জন্য, এবং সেই বিপ শোনার পর মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তাকে সঙ্গী করে যদি ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটান, তাহলে সেই ভাষা আন্দোলনের মানমর্যাদা নিয়ে একটা প্রশ্ন তৈরি হবে। 2, আমি আপনাকে বলতে পারি এটা ঠিক যে পশ্চিমবঙ্গ থেকে যারা কাজ করতে যাচ্ছেন কম্পেলড হয়ে যাচ্ছেন, অথবা যদি বলেন চয়েসে যাচ্ছেন, তা বাইরে গিয়ে ডবল ইঞ্জিনের রাজ্য হোক সিঙ্গেল ইঞ্জিনের রাজ্য হোক, কোথাও এই অধিকার নেই যে সেই বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে তাকে পিটিয়ে রাজ্যে তামান্নার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে যে এই রাজ্য তো নিরাপদ নয়, বাইরের রাজ্য নিরাপদ নয়। হ্যাঁ, তো এবার প্রশ্নটা হচ্ছে এটাই যে বাইরে যারা কাজ করতে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের, তারা বাংলায় কথা বললে যদি তাদেরকে প্রথম যে হচ্ছে ইলিগালি মাইগ্রেন্ট, তাদের অনুপ্রবেশকারী এইভাবে চিহ্নিত করা হয় বা সন্দেহের বশে তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হয়, আমি বলছি এটা বাংলা ভাষার প্রতি বাঙালিদের প্রতি সম্মান বাড়ে না, এবং আমার প্রশাসন অ্যাক্ট করে না, তারা রাজনীতি করে। এটাই হচ্ছে নির্দিষ্টভাবে প্রশ্ন। রাস্তায় নামছে তৃণমূল, প্রতিবাদ করছে, ভাষা আন্দোলনের ডাক দিয়েছে, কোনো আপত্তি নেই, রাস্তায় নামতেই পারো তোমরা, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাভাষীদের ওপর অত্যাচারের ঘটনায় তৃণমূলের যখন এই সরব প্রতিবাদ, সেটা যেমন জরুরি বলে তৃণমূল মনে করছে, তাই তারা এইরকম কর্মসূচি গ্রহণ করছে, সেখানে তো এই প্রশ্নটাও থাকবে যে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে এই তৃণমূলই যখন 2004-05 সালে যে প্রশ্ন তাদের ছিল এবং যে সক্রিয়তা ছিল, সেটা আজ কোথায়? এইখানেই প্রশ্ন হচ্ছে যে সেই সময় কিন্তু এখন সবাই বলে দেন টিভির সামনে অমুক বলেছেন তমুক বলেছেন, বলতে যে পারেননি সেই কথাটা কেউ বলছে না, যে বলতে পারেননি বাকি সব ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে রবীন স্যার একটা কথা দারুণ বলেছেন যে বাইনারিটা চলছে, সত্যিই বাইনারি চলছে, এবং দেখুন সেই বাইনারিতে অদ্ভুতভাবে সিপিএমও যুক্ত রয়েছে। ব্যাপারটা কোন বাইনারি বলুন তো? বিজেপি ডবল ইঞ্জিন শাসিত রাজ্য, সেখানে বাংলা বাঙালিদের ওপর অত্যাচার, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এবং তার কনটেক্সটে সমস্ত রাজনৈতিক দল আর একদিকে, সমস্ত রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল থেকেই পার্লামেন্টে যায় এবং পার্লামেন্টেই আইন প্রণয়ন হয়, ফলে সেখান থেকেই কিন্তু প্রতিবাদটা আসছে, যেটা ডেমোক্রেসিকে আরও শক্তিশালী করবে। আমাদের মূল উদ্দেশ্য যেটা যে কোনোভাবে হোক বাঙালিদের যে 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 অস্তিত্ব, সেটা নাগরিকের অস্তিত্ব, নাগরিকতা আজকে সত্যি সত্যি হিন্দু খাত্রে মে হে, সত্যি সত্যি হিন্দু খাত্রে মে হে, কিন্তু কাদের দ্বারা খাত্রে মে হে সেটা মানুষকে আজকে বুঝতে হবে। কারণ নিশিকান্ত দাসেরা বা ওই নয়ন বিশ্বাসরা তারাও কিন্তু হিন্দু, তারাও কিন্তু ওই জাহাজ প্রতিমন্ত্রীর কাছ থেকে মতুয়া কার্ড নিয়ে গিয়ে ঘোরে এবং সেটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। একেবারে মানে বাঙালি এবং বাঙালি কোথায় গিয়ে কোন সংকটে পড়েছে সেটা আমরা দেখাবো। প্রদীপ্ত, আরে একটা প্রশ্ন ওঠে, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন বলে এত অভিযোগ সামনে আসছে তৃণমূল, একটা প্রশ্ন তো থাকে প্রদীপ্ত, যে পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে কেন, তারা এখানে কেন কাজ করতে পারছে না? আমি উত্তর নেব তোমার কাছে, তার আগে অপ্র। দেখুন, আমার মোটামুটি প্রদীপ্তদার কথা শুনতে শুনতে চোখে জল চলে আসছিল যে এত হৃদয় বিদারক একটা বক্তৃতা উনি দিলেন। সত্যিই তো, যদি বাঙালিদের প্রতি, বাংলা ভাষার প্রতি এতটা সম্মান, ভালোবাসা, কমিটমেন্ট এদের থাকতো, আমি আবার এদের ছবি দেখাতে বাধ্য হচ্ছি। দুটো ফুটফুটে বাচ্চা ছেলে, রাজেশ, তাপস, তারা বাংলার টিচার চেয়েছিল বলে দাড়িভিটে কেন তাদেরকে হত্যা হতে হলো, এই উত্তর তো দিতে হবে। পুলিশ কেন তাদেরকে মেরে দিল? উর্দু চাওয়াচ্ছিলেন তো, এখন বড় বড় ডায়লগ করছে। আমি বলছি পরিষ্কারতা শুনুন, এনআইএ কি করছে? মাঝখানে বলিনি দাদা, আমাকে বলতে দিন, মাঝখানে বলিনি। আমার বক্তব্য হচ্ছে এই যে উগ্র প্রাদেশিকতার একটা জিনিস তৃণমূল শুরু করেছে, এটাতে কি বাঙালির কোনো ভালো কিছু হবে? লাখো লাখো বাঙালি কিন্তু অন্যান্য রাজ্যে তারা কাজ করছে,
এরা এখানে যা শুরু করছে আবার তো তৃণমূল বলছে এই যে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম সেটাও তো তোমরা এই উগ্রতা কেন শুরু করেছো নিজের রাজনৈতিক লাভের জন্য এমন একটা প্রশ্নটা শুনলেন আমি তৃণমূল তো তোমরা যেই বলছো যে উগ্র প্রাদেশিকতা শুরু করেছে তৃণমূল, আবার তো পাল্টা তৃণমূল অভিযোগ করছে তোমাদের দিকে। তৃণমূলের অভিযোগটা ছাড়ুন আপনি, তৃণমূলের অভিযোগ ছাড়ুন, তৃণমূলের অভিযোগের কোনো সারবত্তা নেই, কিন্তু এখানে অন গ্রাউন্ড তৃণমূল যেটা করছে উর্দু একদিকে চাপাচ্ছে, জায়গায় জায়গায় উর্দু স্টিকার মারা, আর মুখে বলছে বাঙালি প্রেম, বাংলা প্রেম। তুমি আমাকে শুধু বলো যে ট্রাইব্যুনাল, আসামের ট্রাইব্যুনাল থেকে সিদ্ধান্ত হয় 14 জনকে ফেরত পাঠিয়ে 14 জনকে বাংলাদেশে পাঠিয়ে দিল, 14 জনকে, তার মধ্যে একজন পেনশনার ছিল, সেই 14 জনকে সুসুর করে ফেরত আনতে হলো। কেন ভাই সুসুর করে ফেরত আনতে হলো? বাংলাদেশে 14 জনকে পাঠিয়ে দিল, 14 জনই মুসলিম, বরপেটা জেলার অঞ্চল থেকে 14 জনকে ফেরত পাঠিয়ে দিল। তুমি আমাকে বলো ভাই এই উত্তরটা দাও, প্লিজ এই উত্তরটা দাও। বাংলা ভাষায় ব্যবহার করবে না। আচ্ছা ঠিক আছে, বাংলা ভাষা আমাকে বলতে হবে যেটা মুখ্যমন্ত্রী বেশ অব্র এবার প্রদীপ্তর উত্তর নিতে হবে। আমাকে বলো প্রদীপ্ত অব্র বিরত থামালাম, প্রদীপ্তর উত্তর নিতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা মে মাসে 14 জনকে সুসুর করে পাঠিয়ে দিল বাংলাদেশে কোনো নোটিশ ছাড়া, আবার সুসুর করে ফেরত নিয়ে চলে এলো কোনো নোটিশ ছাড়া। এই যে ফিয়ার সাইকোসিস, ফিয়ার সমস্যা, আমরা বিরত করছি। প্রদীপ আমাদের হিমন্ত বিশ্ব শর্মার কথা বললো, তখন আমি আজকে আমি একটু রাখবো বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী তারা উচ্চকে যাক, তাদের জেলে ভরে দাও, দুজনকে এরকম ভাবে কথা বলা যায় না। প্লিজ আমি দুজনকেই বিরত করছি, প্লিজ একটু থামাচ্ছি, না হলে প্রসঙ্গটা আসবে না, এক ইস্যুতে আমরা ঘুরপাক খাবো। বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন যে হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই, খুব শীঘ্রই এই রাজ্য থেকে তাদের বের করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টিকারী ব্যক্তিদের প্রতি সহানুভূতি যেটা দেখাচ্ছেন সেটা শুধু দুর্ভাগ্যজনক নয়, জাতীয় স্বার্থেরও বিরোধী। জাতীয় সুরক্ষার প্রশ্ন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে এসে তুলে গিয়েছিলেন। জাতীয় সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল এক কাট্টা, এবং সেই জন্যই পেহেলগাঁওয়ের ইস্যুতে সরকারের ওই দেখো সমস্ত ব্যাপারে বলেছিল আমরা সবসময়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো ঘুরে এলো, শুভেন্দু অধিকারী এখানে চলতে গেল, স্বাভাবিক তো এই দিন আমাদের দেখতে হয় যে 40 জন শহীদ হয়ে যায়, 350 কেজি আরডিএক্স ঢুকে যায়, জঙ্গিয়ানা এমন ভাবে চলে আসে যে পেহেলগাঁওয়ে চুসুর করে ঢুকে 26 জনকে মেরে চলে গেল, এবং আমাদের প্রশ্ন করার অধিকার কথা যেটা নিয়ে হচ্ছে যে ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের উপর হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ উঠছে। আর এই প্রেক্ষিতে দেখুন এবার তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ঠিক কিছুক্ষণ আগেই যেরকম আপনাদের বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় তারা কি লিখেছে যে বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বরে। আর এদিকে এই পোস্টকে রিপোস্ট করে শুভেন্দু অধিকারী পাল্টা লিখেছেন যে ভিন রাজ্য থেকে আগত হিন্দুরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের যদি পুলিশ হেনস্থা করে নির্দ্বিধায় ইমেলে তথ্য সহ জানান। দেখুন, কখনো ভিন রাজ্যে মারধর করা হচ্ছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিককে, কোথাও আটকে রেখে চলছে হেনস্থা, কোথাও আবার পুলিশি ধরপাকড়ের অভিযোগ উঠেছে। দিল্লি থেকে রাজস্থান, ওড়িশা থেকে ছত্তিশগড়, মহারাষ্ট্র, একাধিক রাজ্য, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে এবার তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যারা ভুক্তভোগী তাদের বা তাদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কিভাবে জানাবেন, সেই বিষয়ে ওদের কোনো স্পষ্ট ধারণা নেই। বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তাদের বা তাদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনারা স্থানীয় থানায় জানান, জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এছাড়া পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। হেল্পলাইন নম্বরটি হল 9147727666। এই নম্বরে হোয়াটসঅ্যাপও করা যাবে, পাশাপাশি মেসেজের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যও এখানে পাঠানো যাবে। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ।
সূত্রের খবর, এ বিষয়ে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সমস্ত জেলার পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন। একাধিক বিষয় নির্দেশিকাও দিয়েছেন তিনি, যেমন ভিন রাজ্যে এ রাজ্যের কোনো শ্রমিক আটকে থাকলে তাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করতে হবে। আটকে থাকা শ্রমিকের পরিচয় সংক্রান্ত নথি, তার ঠিকানার প্রমাণপত্র, দ্রুত এই সব তথ্য যাচাই করে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি আরেকটি বিষয়ও উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভিন রাজ্যের শ্রমিকদের আটকে থাকার খবর পুলিশের কাছে পৌঁছচ্ছে না। রাজনৈতিক নেতারা সেই খবর প্রকাশ্যে আনছেন। পুলিশ সূত্রে খবর, এ বিষয়ে স্থানীয় স্তরের পুলিশ প্রশাসনকে সামনে থেকে খবর রাখতে বলা হয়েছে। যারাই এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে, যা মানে ধরো কারোর আত্মীয় কোথায় বাইরে কাজ করতে গিয়েছে, ওকে ওখানে আটকে রেখেছে কোনো ডিপার্টমেন্ট বা কোনো পুলিশ, তো ওরা সাথে সাথে এই কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করতে পারে। ওদের আইডেন্টিটি নিয়ে, ডকুমেন্টস নিয়ে, এইসব নিয়ে ওদেরকে হ্যারাস হতে হচ্ছে। ওই জন্যই আমরা একটা হেল্পলাইন নাম্বার খুলেছি, যদি ওরা ডাইরেক্টলি আমাদেরকে কন্ট্যাক্ট করে আমরা লোকাল লেভেল থেকে ওদের হেল্প করতে পারি। ইতিমধ্যে কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে ভিন রাজ্যে আটকে থাকা শতাধিক শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। টোটাল 110 লেবার্সকে ডিটেইন করা হয়েছিল। ভেরিফিকেশন করার পরে উইথ কোঅর্ডিনেশন উইথ ডিফারেন্ট স্টেক হোল্ডার্স ওনাকে রিলিজ করা হয়েছে। এদিকে রাজ্য পুলিশের এই পোস্টকে রিপোস্ট করে শুভেন্দু অধিকারী লিখছেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দু বাঙালি প্রায়শই পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয়ে থাকেন। আমি তাঁদের উদ্দেশ্যে এবং ভিন রাজ্য থেকে আগত ভারতীয় হিন্দুরা তাঁরা যে ভাষায় কথা বলুন না কেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় কর্মসূত্রে বসবাস করছেন, তাঁদেরও যদি পুলিশ হেনস্থা করে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় আমার ইমেলে তথ্য সহ জানাতে পারেন। যদি কোনো ভারতীয় বাঙালি বিপদে পড়ে, ভিন রাজ্যে গিয়ে বিজেপির পুলিশের হাতে পড়ে, কোথায় যোগাযোগ করবে? পুলিশ হেল্পলাইন নাম্বার দিয়েছে। আর বিজেপি যেসব নাম্বার দিয়েছে ভুলেও ফোন করবেন না, কারণ ফোন করলে আপনার লোকেশন ওরা ট্রেস করে নেবে, আরো বেশি করে পুলিশ দিয়ে তুলে এনে বাংলাদেশে পাঠাবে। নবান্ন সূত্রে খবর, সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছেন। সম্প্রতি জেলা শাসকদের কাছে নির্দেশ গেছে, কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক রয়েছে, তারা কোন রাজ্যে কি কাজ করছেন, তাদের নাম ঠিকানা সহ বিস্তারিত তথ্য জোগাড় করতে হবে। পার্থপ্রতিম ঘোষ, প্রদ্যোৎ সরকার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ রাজ্য পুলিশ বলছে বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যদি সমস্যায় পড়ে কেউ, তাহলে রাজ্য পুলিশের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে। আদৌ কি সেই সুযোগটা তারা পাবে, সেই সময়টা তারা পাবে? এদিকে শুভেন্দু অধিকারী আবার লিখছেন, ভিন রাজ্য থেকে আগত হিন্দুরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাদের যদি এ রাজ্যে পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হয়, তারা নির্দ্বিধায় ইমেলে তথ্য জানাবেন। আমি এখানে অনিন্দার কাছে আসবো। অনিন্দা, এ রাজ্যে বা পুলিশ তাদের হেনস্থা করবে কেন? এক প্রশ্ন। আর ভিন রাজ্যে গিয়ে তারা যদি কাজের জন্য যায়, সেখানে সেই শ্রমিক হোক, মানুষ হোক, বাংলাভাষী হোক না হোক, তাদেরকে সিকিউরিটি দেওয়া তো সেই রাজ্যের পুলিশের দায়িত্ব। তারা সেই সিকিউরিটিটা পাবে না? এই পরিস্থিতি তো আগে ছিল না, যে যা সেটা কাজ করছে। এখানেও প্রচুর লোক কাজ করছে, আমি একটু আগেই বললাম বিভিন্ন প্রফেশনে এই জিনিসটা হয়েছে। সেই দিন থেকে, যেদিন থেকে আপনি হিন্দিভাষীরা যে জয় শ্রীরাম বলেছে, তখন তাদের বহিরাগত বলেছেন, এই মুখ অ্যারেস্ট করো তো। তারপর অ্যারেস্ট করলেন। ভাটপাড়ায় যখন অর্জুন সিং যখন নিজে এই দলে এলো, তখন অর্জুন সিংয়ের কেস নেই। তারপর ওদের দুজন রোজ বোম পড়ছে, ওখানে দুজনকে গুলি করে মারলো, পালাচ্ছিল। আমি এখনো সেই নিয়ে বলিনি, সে পোস্টমর্টম ঠিক নিয়ে করলে পুলিশ বিপদে পড়তো। আমি তো পুলিশের এগেইনস্টে যাবো না, কিন্তু কথা এই পরিস্থিতিটা হলো কেন? আজকে বলছেন, এই যে বলছেন, এই যে হরিয়ানা যে কথাটা বললেন, হরিয়ানা সরকার বলেছে, দ্যাট ইজ কন্ডেনেবল। কিন্তু এটা যেমন কন্ডেন করব, যেমন আমাদের এখানকার মেয়র সাহেব, যিনি প্রায়ই বলেন যারা আমার এই ধর্মে অন্য ধর্মের জন্মেছেন তারা দুর্ভাগা, নিজের ঘরের দিকে না তাকিয়ে। এবং হকার নিয়ে যখনই প্রশ্ন ওঠে, উনি গড়িয়াহাট আর হাতিবাগান দেখতে পান, মাঝখানে চাঁদনি চক, জওহরলাল নেহরু, বড় ব্রাবন রোড, কলুটোলা কিছু দেখতে পান না। এই যে পোলারাইজেশন, এই পোলারাইজেশনটা কারা করছে? দুপক্ষেই এর জন্য দায়ী। কেউ চাইছে না জিনিসটা ভালোভাবে জিনিসটা মিটুক। আজকে এই পরিস্থিতি কেন হয়েছে? বছর 5 ধরেই চলছে এই জিনিস। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলতে হচ্ছে, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি ব্যানার্জি। কেন আজকে ওনাকে কেন উড়িষ্যার পুরীর মন্দিরে ঢুকতে দেয়নি? আমরা তো কাছে পুজো দিতে এসেছি, কোনো তো প্রবলেম হয়নি। আজকে কেন হচ্ছে এই জিনিস? এইরকম একটা সিনারিও উনি তৈরি করেছেন যে হিন্দু মুসলিম সবাই। আমি বলছি যে অনিলদা যেটা বলছিলেন, যে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে আমার রাজ্য থেকে অনেক বেশি মানুষ, এই কারণে আমাদের রাজ্যে কাজের মজুরি কম।
আচ্ছা, এর মধ্যেও যদি দেখেন যে বাইরে গিয়ে যারা হেনস্থার মধ্যে পড়ছেন তারা কিন্তু সবচেয়ে প্রান্তিক মানুষ, যাদের একটা ইঞ্জিনিয়ার আমার মতো গিয়ে বাইরে কাজ করতে গিয়ে হেনস্থা ফেস করছে না, কিন্তু একজন শ্রমিক করছে। আমি আপনাকে বলছি এই হেল্পলেসনেসটার আর একটা অন্য ডাইমেনশন আছে। ফলে এখানে প্রথম আমাদের সরকারের হচ্ছে আত্মবিখ্যাত দরকার আছে যে এত লোক কেন বাইরে যাচ্ছে। এটা ঠিক, আমাদের এখানে কাজ করতে আসে কিন্তু লো ওয়েজ, আমাদের মজুরি কম। আর দ্বিতীয় পয়েন্ট আমি বলবো যে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয়, সরকারের প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই আমি প্রশাসনিকভাবেই ব্যবস্থা নিতে হবে, সেই রাজ্যের পুলিশকেও পুলিশের মতো আচরণ করতে হবে, যেমন এই রাজ্যের পুলিশ করে না অনেক ক্ষেত্রেই। ফলে সেই রাজ্যেও এই বাধিটা আসছে। আমি লাস্ট যেটা বলবো যে পরিযায়ী শুধু শ্রমিক না পাপিয়া, সমস্যাটা হচ্ছে এখন এই মুহূর্তে পরিযায়ী ছাত্র তৈরি হচ্ছে একটা সরকারি নীতিপঙ্গুত্বের কারণে। আমি একটু প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, একদম তখন ঠিক যে কথা বলেছিলাম, যে পরিযায়ী শ্রমিক ইন্টারভিউ গিয়ে হেনস্থার শিকার হচ্ছে সেটা নিয়ে তো অভিযোগ উঠছে। পরিযায়ী শ্রমিকদের মানে যেতে হচ্ছে কেন এই রাজ্য থেকে বাইরে, এখানে কেন তারা কাজ করতে পারছে না? দেখো আবারও বলছি, একটা কয়েক সেকেন্ড, আপনি দেখেছেন যেটা আমি এর আগেও বললাম, বীরভূমে ইউপির গাড়ি তীর্থযাত্রায় এসছে, তাদেরকে আটকে রেখে হেনস্থা করা হয়েছে। দেখো আমি আবারও বলছি যে ভারত সরকারের দেওয়া তথ্য, আমার কোনো তথ্য নেই এখানে, ভারত সরকারের লোক করেছে নীরাজ শর্মা, যে কেউ দেখে নিতে পারুক, পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট রিসিভিং এন্ডে থার্ড, পরিযায়ীদের মানে ওরা গ্রহণ করেছে এবং পশ্চিমবঙ্গে তারা থাকতে চাইছে বলে স্যার আগে করোনা এক্সপ্রেসের উল্লেখ করলেন, যখন বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল বেশিরভাগ বগি ফাঁকা গিয়েছিল, কারণ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গে রয়েছেন অন্য রাজ্য থেকে এসে তারা সেফ ফিল করছেন এবং তারা পশ্চিমবঙ্গ থেকে যেতে চাইছেন না। আমাদের এখানে থাকা খাওয়ার খরচা অত্যন্ত কম, আর পরিযায়ী শ্রমিকের তথ্য যদি দেখা যায় আগের থেকে কমেছে। পশ্চিমবঙ্গ সেন্ডিং এন্ডে 7th, সেন্ডিং এন্ডে 7th, এটা আমার তথ্য নয়। প্রদীপ্ত, সরষের তেলের দাম আপনি বিহার এবং পশ্চিমবঙ্গে আলাদা দেখেছেন, পেট্রোল ডিজেলের দাম আপনি আলাদা দেখেছেন, টমেটো দেখেছেন, আপনি বলছেন কস্ট অফ লিভিং কম। আপনি বলুন, আপনি তো বিদেশে যান, একটা অটো ভাড়া আমার এখানে অটো ভাড়া শিল্প নেই, কাজ নেই, পরিষেবা তার ভাড়া আপনি জানেন। আমি বলছি আমাকে বলতে বলেছে, মানে আমি প্রথম দেখছি, আমি থ্যাঙ্কফুল টু তৃণমূল প্রবক্তা যে আমাদের রাজ্যে পার ক্যাপিটা ইনকাম দেশের মধ্যে যে 23 নম্বর, এতটা পিছিয়ে পড়েছি, তার জন্য রাজ্যে যেই ক্ষমতায় যে দল আছে তারা গর্ব করছে। বাহ, অসাধারণ, হাততালি দিতে হয়, হাততালি দিতে হয়। আমাদের রাজ্যে পিছিয়ে পড়ছে বলেছেন, মানুষ যদি এখানে একটা কাজ করে দিন, শুনুন প্রদীপ্ত, দিনপতি সে যদি এখানে 50 টাকা পায়, ভিন রাজ্যে গিয়ে যদি 80 টাকা পায়, তাহলে সে যাবে না, গুজরাটে যাবে না, তাহলে তার দায় কার? তার দায় তো এই রাজ্যের সরকারের। যে মানুষটা এই রাজ্যে কাজ করে দিনে 50 টাকা পায়, সে যদি গুজরাটে গিয়ে হরিয়ানায় গিয়ে 80 টাকা পায়, সে যাবে না কাজের খোঁজে? মানে পার ক্যাপিটা ইনকাম আমাদের রাজ্যে নিম্নগামী, সেটার জন্য গর্ব করছে। অবস্থা বলুন, অবস্থা বলুন, এদের মাথায় কিলু আছে না কি আছে? আপনারা কি জানেন? ঠিক করুন। আমার বক্তব্য হচ্ছে অবস্থা বলুন, কোন জায়গায় চলে গেছে রাজ্যটাকে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওয়ান লাইনার। দেখুন, এটা তো প্রত্যেক একটা দেশের মধ্যে এতগুলো রাজ্য আছে, আমার চয়েস, আমার ফ্রিডমটা কেউ কেড়ে নিতে পারে না। আমি যে কোনো জায়গায়, এ রাজ্যে নেই, এ রাজ্যে তো শিল্প, শিক্ষা, কৃষি সবাইকে রেখেছো ভোটার করে মানুষ করনি, কিন্তু তার মানে আমি অন্য কোনো রাজ্যে গিয়ে যেতে পারবো না। এবং এক একটা করে রাজ্য, এরা তো বিজেপি তো সুযোগ করে দিচ্ছে যাতে মুখ্যমন্ত্রী আরও বেশি বাংলা ভাষার উপর সন্ত্রাস আসছে, বাংলা ভাষীদের উপর সন্ত্রাস আসছে, এইটা বলবার সুযোগ করে দিচ্ছে। প্রত্যেক দিন কোনো সন্ত্রাস কোথাও হচ্ছে না। আমি বলছি কর্ণাটকে ধরা হয়েছে, কেন বাংলাদেশি বলে সংকটের মুখে তখন দেখুন এ রাজ্যের শিক্ষাও কতটা সংকটে। শিক্ষার্থীরা তারা যেখানে ভর্তি হতে পাচ্ছেন না, দিনের পর দিন পাশ করে বসে আছেন, তারা জানেন না, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। ওবিসি সংরক্ষণ বিধির জট কাটার আগেই স্নাতকোত্তরে এদিকে মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। 2010-এর আগে ওবিসি সংরক্ষণ বিধিকে ধরেই ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্তু এখনো কলেজে কলেজে স্নাতক স্তরে ভর্তি কিন্তু শুরু হয়নি, প্রকাশিত হয়নি জয়েন্টের রেজাল্টও। আর এর মধ্যেই স্নাতকোত্তরে ভর্তির ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রতিবেদন দেখুন, তারপর আসবো আলোচনা। 7ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, 2.5 মাস হতে চলল ফল প্রকাশের, এখনো চলছে কলেজে ভর্তির আবেদন নেওয়া, ভর্তি শুরু হয়নি।
অন্যদিকে জয়েন্টের পরীক্ষা হয়েছে 27 এপ্রিল। 3 মাস ছুঁই এখনো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট অধরা। এর মধ্যেই ওবিসি সংরক্ষণ বিধির জট কাটার আগেই স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। আমরা জানি যে বেশ কিছু সিট আমাদের খালি থাকে, সেখানেও আমরা নিতে পারবো, আবার সুপার নিউমেরিক্যাল করেও আমরা নিতে পারবো। তার জন্য সাধারণ ছাত্রছাত্রীরা SC ST তাদের আটকে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। যে প্রত্যেক বছর আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা বেরোয় পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে। 6 সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে এবং আমাদের রেজাল্ট আমরা অ্যাডভার্টাইজমেন্ট বের করে দিয়েছি। স্নাতক স্তরের রেজাল্ট বেরোনোর আগেই ভর্তির বিজ্ঞাপন জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ওবিসি সংরক্ষণ বিধি নিয়ে এখনও শীর্ষ আদালতে শুনানি চলছে। চূড়ান্ত রায় আসার আগেই 2010-এর আগে 7% ওবিসি সংরক্ষণকে ধরে 66 জনজাতির ভিত্তিতেই এই প্রক্রিয়া চালু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য 60% আসন শুধুমাত্র নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। বাকি 40% আসনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং বাইরের যে কোনো যোগ্য পরীক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ভর্তির মানদণ্ড হবে প্রবেশিকা। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ বিধি চূড়ান্ত না হওয়ায় এখনও বেরোচ্ছে না জয়েন্টের রেজাল্ট। 3বার কলেজে স্নাতক স্তরে ভর্তির দিনক্ষণ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে 30 জুলাই পর্যন্ত। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন পুরনো সংরক্ষণ বিধিকে হাতিয়ার করেই স্নাতকের রেজাল্ট বেরোনোর আগেই স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিল? আমরা প্রচুর ভালো ছেলেমেয়েকে হারাবো, সেজন্য আমরা অ্যাডভার্টাইজমেন্টটা বের করে দিয়ে এটা বোঝাতে চাইলাম যে আমরা কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, তোমাদের ভর্তির দরজা খুলে দিচ্ছি, তোমরা ভর্তি হতে পারবে। এই জায়গাটা আমরা তাদের কাছে নিয়ে গেলাম। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান এবং কলা বিভাগে পুরনো সংরক্ষণ বিধির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অথচ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ না হওয়ায় এখনও শুরু হয়নি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া। কলকাতা বিশ্ববিদ্যালয় নিজস্ব স্নাতক স্তরের পাশাপাশি এবার প্রায় 8,500 বেশি আসনে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়াও শুরু করে দিল। প্রশ্ন উঠছে, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে যেটা পারল, কিন্তু কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি শুরু করতে পারছে না কেন? 2022 সালে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল 30 এপ্রিল, ফল প্রকাশ হয়েছিল 17 জুন। পরের বছর 2023-এ জয়েন্টের পরীক্ষা হয় 30 এপ্রিল, ফল প্রকাশ হয়েছিল 1 মাসেরও কম সময়ে 26 মে। গত বছর পরীক্ষা হয় 28 এপ্রিল, ফল প্রকাশ হয়েছিল 6 জুন। চলতি বছর 27 এপ্রিল পরীক্ষা হয়েছে, কিন্তু কবে বেরোবে ফল? সূত্রে খবর, তার জন্য আপাতত আদালতের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। যখন 2010-এর আগে ওবিসি সংরক্ষণ বিধি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চালু হবে বলে জানানো হয়েছে, তখন সেখানে কেন এখনো স্নাতক স্তরে এই জটটা, এই আশঙ্কার জায়গাটা রয়েছে মহানন্দাদি? কেন কলকাতা বিশ্ববিদ্যালয় যে পথে হাঁটলো, স্নাতকোত্তরে ভর্তির ঘোষণা করলো, সে পথে কেন কলেজগুলো হাঁটতে পারছে না? কলেজগুলোর অ্যাডমিশন তো এখন সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে হচ্ছে, যেটা অত্যন্ত ভালো একটা সিস্টেম্যাটিক প্রক্রিয়া, যেটা অনেক দিন ধরে চালু হওয়ার কথা হয়েছিল এবং চালু হয়েছে গত বছর থেকে। এবং তাতে যাবতীয় অনিয়মের যে সমস্ত অভিযোগগুলো আসতো তার কোনো সুযোগই নেই এখানে, সুন্দরভাবে হচ্ছে। কিন্তু একটাই সমস্যা যেটা হয়ে যাচ্ছে, যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবার প্রায় 1.5 মাস বাদে পোর্টালটা চালু হচ্ছে। তার ফলে আমাদের যে সমস্ত সরকার পোষিত কলেজ বা গভর্নমেন্ট এডেড কলেজ যেগুলো বলা হয়, সেই ভর্তিটা একটু দেরি হয়ে যাচ্ছে। এখন কোভিডের পর থেকে এই সমস্ত কলেজেই কিন্তু অ্যাডমিশন অনেক কমে গেছে। বিজ্ঞান শাখাগুলোতে ভর্তির মানে খুবই খারাপ অবস্থা। কলকাতা শুধু নয়, কলকাতা এবং জেলা সেখানেই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে ভালো ভালো ছেলে মেয়েগুলোকে আর হারাতে চাই না, তাই জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাই জন্যই ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। হ্যাঁ, ভর্তি প্রক্রিয়া করেছে, কিন্তু আমরা কলেজগুলো সেটা করতে পারছি না, যারা গভর্নমেন্ট এডেড কলেজ। তার কারণ লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা অপেক্ষা করে আছে। হ্যাঁ, সমস্যা যেটা হচ্ছে কি, এখন আমাদের এই কলেজগুলোকে শুধুমাত্র একটা কলেজের সঙ্গে একটা কলেজের কম্পিটিশন নয়, বেসরকারি কলেজের সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে। এবং বেসরকারি কলেজ, ইউনিভার্সিটি, তাদের অ্যাডমিশন চলেছে, শুরু হয়ে যাচ্ছে, তাদের ক্লাস শুরু হয়ে যাবে কিছুদিন বাদে। কিন্তু আমরা যদি অগাস্টে না শুরু করতে পারি, তাহলে হচ্ছে কি একটা সেমিস্টারের ক্লাসের সংখ্যাটা একটু কমে যাবে এবং পরীক্ষা কিন্তু সেই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, ডিসেম্বর জানুয়ারি
জানুয়ারি থেকে। তার ফলে একটু টিচিং লার্নিং প্রসেসে অসুবিধে হচ্ছে। আমার মনে হয় এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট নিশ্চয়ই দেখবেন, কারণ ট্রায়াল অ্যান্ড এরার বেসিসেই তো এগুলো তৈরি করা হচ্ছে, এবং একটু আগে যদি অ্যাডমিশন প্রসেসটা চালু করা যায় তাহলে হ্যাঁ, মানে আর কবে পেছতে পেছতে দিন ক্রমশ পেছিয়ে যাচ্ছে, প্রায় 3 মাস হতে চললো রেজাল্ট বেরোনোর, এখনো যদি ভর্তি শুরু না করা যায় তাহলে ছেলেমেয়েরা পড়বেই বা কবে, পরীক্ষাই বা দেবে কবে? আর একটা কথা একটুখানি বলছি যে যেটা সমস্যা হয়ে যাচ্ছে আমাদের গভর্নমেন্ট এডেড কলেজগুলোর, সেটা হচ্ছে যে সমস্ত রকম মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা পরিকাঠামোর যে ব্যয় সেটা তো কলেজ ফান্ড থেকে হয়, আর এই কলেজ ফান্ড কিন্তু শুধুমাত্রই অ্যাডমিশনের ওপরে নির্ভরশীল। কাজে অ্যাডমিশন কমে গেলে কিন্তু এই কলেজগুলোর মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মেনটেনেন্স, নন টিচিং ক্যাজুয়াল স্টাফ এদের মেনটেন করা একটা ভীষণ চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। একেবারে আমি এখান থেকে প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, এখনো জয়েন্টের রেজাল্ট বেরোয়নি, আর আমরা জানি এইচএস এর রেজাল্ট বেরিয়েছে মে মাসে, 3 মাস হতে চললো। আমরা এখানে একটা তথ্য তুলে ধরবো যে শুধুমাত্র এইচএস পাস করেছে 4,30,000, এবং তার সঙ্গে সিবিএসসি আছে, আইএসসি আছে। লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। প্রদীপ্ত, সেখানে প্রশ্নটা তো ওঠেই যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি পারে তাহলে বাকিরা কেন পারবে না? সরকার পারছে না নাকি করতে দিচ্ছে না? তো খুব ভালো লাগলো যে রেজাল্ট বেরোনোর আগেই মেরিট লিস্টের জন্য চিন্তা চেতনা হয়ে গেল। মানে রেজাল্ট বেরোলো না, গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েশনের রেজাল্টটা বেরোলো না, তার আগেই একটা ঘোষণা এবং একটা বিভ্রান্তি, এবং সেটা নিয়ে আমরা আজকে খবর করছি যে তাহলে আমাদের সেই প্রশ্নটা করা উচিত না। আমি বিভ্রান্তি এইটাই যে উনি যে মানে বার করে দিয়েছেন, এখনো রেজাল্ট বেরিয়েছে ইউজির, আগে এটা বলো তো, ইউজির রেজাল্ট বেরোয়নি, ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেল, কিভাবে সম্ভব এটা? মানে কিভাবে মেরিট প্যানেলটা হবে, কে অ্যাপ্লাই করবে, আমি জানি না এটা। কিন্তু আরেকটা সঙ্গে সঙ্গে তোমাকে কথা জানাই যে আমরা কোর্টে গিয়েছি, সরকার, পশ্চিমবঙ্গ সরকার কোর্টে গিয়েছে। এই প্রশ্নগুলো আমরা যদি একটু কোর্টকে করে দিই যে ভাই আমাদের একটা ডাইরেকশন দিয়ে দাও, মামলা তো আমরা করিনি, এবং এই ওবিসি নিয়েই তো দীর্ঘদিন ধরে, আমি বলে দিই অবশ্যই পার্থদার কাছে আসবো, এইভাবেই কিন্তু ওবিসি নিয়ে দীর্ঘদিন ধরে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, আজকের ব্যাপার নয় এটা, দীর্ঘদিন, সেই 2010 সাল থেকে পরবর্তীকালে একই রকম ভাবে চলছে। তাহলে আজকে হঠাৎ করে কোর্টে কেন? এইভাবেই তো বিচারপতিরা বলেন যে যে তৎপরতা এই অযোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে দেখা যায় কোথাও কেউ বলেনি। না না না, সেই ক্ষেত্রে এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়েগুলো পাশ করে বসে আছে, তারা যে উচ্চশিক্ষায় যাবে, পরবর্তী ধাপে এগোবে, তাদের জন্য এখনো পর্যন্ত দিনের পর দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা তৎপর বলেই তো সিএপি করেছি। এবার আমি দুটো জিনিস বলি। এক, যে আগে হায়ার সেকেন্ডারি রেজাল্ট বের করার 2 থেকে 3 দিনের মধ্যে সাধারণত আমাদের অ্যাডমিশন শুরু হতো, এখন সেটা 3 মাসের মধ্যে হচ্ছে না। এই হচ্ছে তফাৎ, আমি বলছি যে দুটো ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বলছি ওবিসি রিজার্ভেশনের আসলে কোনো জট নেই, এটা একটা রাজনীতিকে অকারণে একটা অ্যাডমিশনের সাথে গোলানো হচ্ছে। এই কারণের জন্য রাজ্যের সরকার ব্যর্থ হয়েছেন যে একটা কম্প্রিহেন্সিভ ওবিসি লিস্ট যেভাবে তৈরি করতে হয় সেটা করে একটা রিজার্ভেশন সেটাকে ইমপ্লিমেন্ট করার ফলে হাইকোর্ট সেখানে হচ্ছে যে বলে দিয়েছে যে তোমার লিস্ট ফল্টি, ফলে তোমাকে যেটা করতে হবে যে 10-এর লিস্ট এবং তোমাকে 7% ওবিসি সংরক্ষণ ধরেই করতে হবে। তারপরে সেই মামলা চলছে, মামলা যখন শেষ হবে, ফাইনাল জাজমেন্ট সবাই মানবে, যাদবপুর মানবে, সরকার মানবে, সবাই মানবে, কিন্তু মাঝখান থেকে ততক্ষণ পর্যন্ত অ্যাডমিশন হবে না, বন্ধ থাকবে, এই সিদ্ধান্তটা হচ্ছে মারাত্মক সিদ্ধান্ত। কারণ রাজ্যের সরকার স্বয়ং সুপ্রিম কোর্টের কাছে গেছেন যে হুজুর, যে সামনে নির্বাচন, মানে ভাবটা এরকম যে ওবিসি রিজার্ভেশন যদি আমি চালু করতে না পারি যেভাবে আমরা করেছিলাম যা তালিকা, তাহলে কিন্তু আমি 20 বার জলে পড়ে যাব ভোট ব্যাংক রাজনীতিতে। ফলে এখানে দাঁড়িয়ে হচ্ছে অ্যাডমিশন ডিলেড হচ্ছে। 3, আমি আপনাকে বলছি ডিলেড অ্যাডমিশনের যে কনসিকুয়েন্স সবচেয়ে বেশি সায়েন্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রেই, এই যে একটু আগে পরিযায়ী শ্রমিকের কথা বলছিলাম, পরিযায়ী ছাত্র তৈরি হচ্ছে এবার। আমাদের রাজ্যের সেরা ছাত্রছাত্রীরা 3 মাস 3.5 মাস অপেক্ষা করার পর যে কোনো কলেজে ভর্তির নিশ্চয়তা যখন দেখতে পাচ্ছে না, তখন তারা ভিন রাজ্যে যাচ্ছে, প্রয়োজনে বেশি টাকায় যাচ্ছে, কিন্তু প্রান্তিক মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারা পড়ছেন সবচেয়ে বেকায়দায়। মেধাবী ছাত্রছাত্রী তাদের বাবা মারাও পড়ছেন বেকায়দায়। একই কথা জয়েন্টের ক্ষেত্রে, জয়েন্ট এন্ট্রান্স, আপনি বলুন যে যাদবপুরের মতো কলেজ, সেখানে দাঁড়িয়ে জয়েন্ট আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ভারতবর্ষের একদম নাম্বার 1 টপ প্রথম সারির কলেজ, ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের ছেলে ভর্তি করতে পারছি না রাজ্য সরকারের এই নীতিপঙ্গুত্বের কারণে, অথচ সেই ছেলেরা ভর্তি হচ্ছে বেসরকারি কলেজে। মহানন্দাদির কাছে যাব। মহানন্দাদি, প্রশ্নটা এই কারণেই উঠছে কারণ এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে। যদি কলকাতা বিশ্ববিদ্যালয় করতে পারে তাহলে বাকি কলেজগুলো কেন পারবে না?
না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কতগুলো কলেজ আছে, কিন্তু শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় তো একমাত্র নয়, 17টা বোধহয় বিশ্ববিদ্যালয়, তাই তো প্রদীপ্ত আমাদের রাজ্যে। তাহলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের একইভাবে ফলো করা উচিত আমার মনে হয়। একটা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে, হচ্ছে না কেন, পারবে না কেন, আরেকটা কেন, হ্যাঁ মাস্টার ডিগ্রি, কিন্তু যেটা কিন্তু আমি বলছি অটোনমির সুযোগ যদি থাকতো, যেটা নেই বলে এটা পারে না বেশিরভাগ ক্ষেত্রে, যে যাদবপুর যে কারণে পাচ্ছে, কি করে পাচ্ছে, আমি তো অন্য জায়গা থেকে আসি, কেন করা যাচ্ছে না, ওইটাই সমস্যা। সমস্যাটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের কথাটা আমি বলছি, পোস্ট গ্রাজুয়েশনটা তো যেটা প্রদীপ্ত বললো যে রেজাল্ট হবে তবে তো পোস্ট গ্রাজুয়েশন। আন্ডার গ্রাজুয়েটে যেটা প্রথমত একটা সমস্যা হয়ে গেছে, ওবিসি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এটা কিন্তু অনিশ্চয়তার ব্যাপার নয়, একদম 2010 এর আগে ওবিসি সংরক্ষণ বিধিও করা হয়েছে, কিন্তু অনিশ্চয়তা আমি বলছি অনিশ্চয়তাটা যেটার জন্য হচ্ছে কি যে স্টুডেন্টরা অন্যান্য জায়গায় চলে যেতে চাইছে। কোর্ট যেটা বলেছে আপনি কোর্টের কথা মেনে চলুন। এখন 7 বলেছে, কোর্ট যদি বলে যে 2 মাস বাদে আপনার হচ্ছে আরো 10 নিতে হবে, আপনি তখন আরো 10 নেবেন, অসুবিধা নেই, আপনি তো কোর্টের আদেশে চলছেন। আমার কথা হচ্ছে যে একটা রাজ্যের সরকার কোর্টের আদেশ ভায়োলেট করে এই অ্যাডমিশন প্রসেসটা তাহলে এক সেকেন্ড প্রদীপ্ত বলবে। আমি বলছি এত লক্ষ লক্ষ ছেলে মেয়েগুলো বসে আছে, তারা এইচএস পাস করে বা আইএসসি পাস করে, তাহলে সরকারের তাদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোনো দায়িত্ব নেই। এই কলেজগুলোতে, এই যে গভর্নমেন্ট এডেড কলেজগুলোতে যারা আসে তারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। না না, সেটা প্রশ্ন নয়, শ্রেণী নিয়ে প্রশ্ন নয়, অর্থনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন নয়। যদি আপনি অর্থনৈতিক অবস্থানের কথাও বলেন, শ্রেণীর কথাও বলেন, তাহলে তো আরো বেশি করে দরকার। আমারই পরিচিত কত ছেলে মেয়ে তারা ভাবতে পারছে না কোথায় যাব, আমরা পড়তে পারবো না, প্রাইভেট কলেজে পড়ার মতো পয়সা আমাদের নেই। এবং আরেকটা জিনিস হচ্ছে আশেপাশের রাজ্যে তারা ভর্তি হয়ে যাচ্ছে, আমাদের ছাত্রীরা তারা এসে অন্য রাজ্যে, কাছের রাজ্যে তারা চলে যাচ্ছে, কারণ অনিশ্চয়তাটা কিন্তু আপনি একজন শিক্ষক হিসেবে, একজন অধ্যাপক হিসেবে এই সমস্যার কথা, সংকটের কথা সরকারকে জানিয়েছেন? না, আমার একা জানালে তো কিছু হবে না, মানে এটা সবাই জানিয়েছেন, মানে যেহেতু বলছেন এখানে যে ফলো করা সম্ভব হচ্ছে না, আমাদের তো ফলো করতে হবে যা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলবে, আমরা নিজে থেকে তো কিছু বলে কিছু লাভ নেই। অভিজ্ঞতার কথা শেয়ার করি, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমরা চিঠি দিয়েছিলাম রাজ্য সরকারকে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজাল্ট বের করা, তার উত্তরটা এসছে, আপনাকে ভাবতে হবে না, ওটা নিয়মের মধ্যে পড়ে না, আমরা করছি না। আমি বলছি এই যদি উত্তর হয়, আমরা সরকারকে বলছি, বোর্ডকে বলছি, উনি জানিয়েছেন, কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে সমস্ত নোটিফিকেশন আমাদের ফলো করতে হয়, জবে পোর্টাল খুলতে বলা হয়েছে তখন খোলা হয়েছে, অ্যাডমিশন কবে চালু হবে সেটা ওনারাই বলে দেবেন, আমরা সেভাবে ফলো করব। কিন্তু সমস্যা ওইখানেও গিয়ে কি মনে হচ্ছে না সরকার এই লক্ষ লক্ষ ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত করে দিচ্ছে, সেই দিকে ঠেলে দিচ্ছে? আমি সেটাই বলছি যে এটা নিয়ে একটু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। হাই সেকেন্ডারি রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গে যেন অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হয়, এটাই আমরা চাইছি। না, আমরা বুঝতে পারছি এই ওবিসি সংরক্ষণ বিধিটাকে ঢাল করে আর সরকার কতদিন এইভাবে কাটিয়ে দেবে? দেখুন, আমি যখন কলেজে ভর্তি হতে যাই, আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিই, মানে এন্ট্রান্স এক্সাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলাম, সঙ্গে এফলু বলে একটা ইউনিভার্সিটি আছে, সেখানেও পেয়েছিলাম। অবভিয়াসলি রাজ্যের মধ্যে আমার বাড়ির কাছে যাদবপুর ইউনিভার্সিটি ওয়াজ দ্য চয়েস। এবার আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় কিন্তু ভর্তি প্রক্রিয়া স্থগিত, তাহলে ছাত্রছাত্রীগুলোর কাছে কিন্তু বাড়ির কাছের অপশনগুলো অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। সেখান থেকে হচ্ছে কিন্তু ব্রেন ড্রেন, মানে ইনিশিয়াল এডুকেশন লেভেলেই ব্রেন ড্রেন শুরু হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে যে পরিযায়ী শ্রমিক নিয়ে আমরা এত বিস্তীর্ণ আলোচনা করলাম, এই যে পরিযায়ী স্টুডেন্টস, মানে এটা কি দুঃখের বিষয়, ডেভেলপমেন্টাল ফেজ থেকেই তারা রাজ্যে জায়গা পাচ্ছে না। এই দায় কি সরকারের নয়? কারণ পরিষ্কার একটা আলোচনার মধ্যে কিন্তু উঠে এলো, কোনো এরকম স্টে নেই বা কোর্টের কোনো ডিরেকশন নেই যে ভর্তি নেওয়া যাবে না। বেসিক্যালি ছাত্রছাত্রীদেরকে ঢাল বানিয়ে একটা ব্ল্যাকমেল ট্যাকটিক্সে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। আরেকটা যেটা দিক খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন অফ এডুকেশন। একাধিক প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজেস আমাদের রাজ্যে খুলেছে, সবাই হয়তো সামর্থ্য তাদের নেই তাদের ছেলেমেয়েদেরকে ওই কলেজগুলোতে পাঠাতে পারে, কিন্তু পরিস্থিতি আজকে রাজ্য সরকার এমন তৈরি করছে যে আইদার আপনাকে নিজের ছেলেমেয়েকে বাইরের রাজ্যে পাঠাতে হবে। বিষয়টা কিন্তু একদম স্পষ্ট, ভয়ঙ্কর, যে সরকার একেবারে বেসরকারি কলেজগুলোর দিকে এই লক্ষ লক্ষ ছেলে মেয়েগুলোকে ঠেলে দিচ্ছে। তা কখনোই নয়, সরকার অনেক বেশি দায়বদ্ধ বলে সরকার বিভিন্ন পলিসি করে দেয়। আমি খুব পরিষ্কার বলছি, দেখো এই যে এত পরিযায়ী কথা হয়েছে, আমি তো বলছি একটা আইনি প্রক্রিয়ায় ছাত্রদের হয়ে লড়াই করছে, বারংবার করছে। আমি শেষ করে দিই, জাস্ট একটা আমরা যতটুকু
যতটুকু জানি আদালত কোথাও বলেনি যে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। সবাইকে একটু পড়তে অনুরোধ করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাজ্য সরকার যে লিস্ট দিয়েছিল সেই লিস্টার ভ্যালিডেশনের জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে। এবং আমি আরো তথ্য দিয়ে বলবো, পার্থদা নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবেন, এই যে এত ছাত্রী এত তোমরা এখন লাইভ স্ট্রিমিং তাহলে বুঝতে পারবে। পার্থদাকে একটা তথ্য দিই বা ভাইকে তথ্য দিই, এত বিদেশে চলে যাচ্ছে যার প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগে থেকে। আমি শেষ করে দেবো, যেটা 3 লক্ষর নিচে এইচএস ছিল। একটু তাকিয়ে দেখো, জয়েন্টের ফল বেরোচ্ছে না বলে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, অন্য রাজ্যে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। 3 লক্ষের নিচে ছিল এইচএস ক্যান্ডিডেট 2010-এ, এবং সেখানে 47-53 ছিল ওমেন আর মেন, এই মেল আর ফিমেল। আজকে সেটা 4,30,000 হয়েছে। এই গ্রোথটা কিন্তু যদি যখন তুমি গ্রোথের কথা তুলে ধরছো তখন তো চাইবে যে একের পর এক পরীক্ষা শেষ হচ্ছে, তারপর স্নাতক স্তর, তারপর স্নাতকোত্তরে পরীক্ষা এগোবে, পড়াশোনা এগোবে, এইভাবেই গ্রোথটা এগোক। কিন্তু সেই গ্রোথটা যখন আটকে যাচ্ছে তখনই প্রশ্নটা উঠছে, যেমন ভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা সূচি, কেন পরীক্ষা নেওয়া হলো তা নিয়ে ঘোর আপত্তি, তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। 28শে অগস্ট ঘোষিত কর্মসূচির দিন পরীক্ষা নিয়ে এভাবেই আপত্তি টিএমসিপির। দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল বলে ফেসবুকে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। পরীক্ষা দিতেই হবে সব জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকমের 4র্থ সেমেস্টারে পরীক্ষা রয়েছে। জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজিরবিহীন আক্রমণের পথে হাঁটলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। অভিযোগ তুললেন ষড়যন্ত্রের। সোশ্যাল মিডিয়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য লিখলেন, আজকের ছাত্র যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। তিনি আরও লেখেন, এটি কোনো সাধারণ একাডেমিক সিদ্ধান্ত নয়, এটি স্পষ্ট করে দেয় ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল। আগস্ট একটা ঘোষিত কর্মসূচি, এটা প্রত্যেক বছর হয় এবং এর পেছনে একটা ষড়যন্ত্রের চেষ্টা। এবং একইভাবে আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আবেদন করছি যে দয়া করে 28 তারিখ সাধারণ ছাত্রের হয়রানি হবে, এমন কিছু আপনারা করবেন না। 28শে অগস্ট সরকারি কোনো ছুটির দিন নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। এখানেই প্রশ্ন উঠছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে নেওয়া যাবে না? আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ, এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে। এবং কোন ভিত্তিতে করে না, একাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব। কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয়, তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। 28শে অগস্ট বড় করে প্রতিষ্ঠা দিবস পালন করে টিএমসিপি। মেয়র রোডে হয় সমাবেশ। সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই প্রেক্ষাপটে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সূচি রাখায় অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেকে বেআইনি অনুপ্রবেশকারী বলেও আক্রমণ শানিয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি। সমাজ মাধ্যমে লিখেছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যর এমন আত্মকেন্দ্রিক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, গণতন্ত্র বিরোধী এবং নিন্দনীয়। অন্যদিকে নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার বিষয়ে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই, মানে 28শে আগস্ট পরীক্ষা ডেফিনেটলি হবে। ওনাকে শিক্ষিকা হিসেবে আমি সম্মান করি, কিন্তু উনি যেভাবে হিটলারি শাসন চালানোর চেষ্টা করছে, এটা করে তৃণমূল ছাত্র পরিষদের কোনো ক্ষতি হবে না। আমার প্রধান লক্ষ্য সেই সাধারণ ছাত্রছাত্রীর কথা বলা যারা আমাদের কাছে আবেদন করেছে। আমার বক্তব্য, এদের কথা ভাবনা চিন্তা করেই যদি ইউনিভার্সিটির পরীক্ষার ডেট একটু আগে পিছিয়ে করে তবে সাধারণ ছাত্রছাত্রীর সুবিধা হয়। রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের এহেন প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন শিক্ষাবিদদের একাংশ। যারা লেখাপড়া করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে, রাজনীতি করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে, এই ব্যাপারটাতে তারা বলছে যে পরীক্ষা করতে হবে, আর দিল্লির ইশারায় চলছে কোন উপাচার্য, এটা তো মানে তাদের উপাচার্যকে অসম্মান, মানে বিশ্ববিদ্যালয়কে অসম্মান।
প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার সূচি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের আপত্তিকে সমালোচনা করেছে বিরোধী দলগুলো। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। আমি প্রদীপ্তর কাছে আসবো। 28শে অগস্ট তো যতদূর জানি সরকারি কোনো ছুটি নয়, তাহলে সেদিন যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই কোনো পরীক্ষা নেওয়া যাবে না, ছাত্রদের হয়রানি হবে। কতগুলো প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে। সবথেকে ইম্পর্টেন্টটা করি, যারা বা যে এ যাবৎকাল গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ছাত্র ভোট নিয়ে এত কথা বলেছে, সেই তো তাহলে ছাত্র ভোটের যে মূল জায়গা সেখানে আঘাত করছে। তাহলে ছাত্র ভোট করার দরকার নেই, তাহলে গণতন্ত্র নিয়ে কথা বলার দরকার নেই, রাজনৈতিক দল নিয়ে কথা বলার দরকার নেই। দেখুন আমাদের বুঝতে হবে তৃণমূলের তো একটা ইমোশন আছে, তৃণমূলের একটা ইমোশন আছে। এদের বক্তব্য কি শিক্ষার প্রগতি, বেসিক্যালি ব্যাংক ব্যালেন্সের প্রগতি দেখে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা। তার সঙ্গে গিয়েছে সংঘবদ্ধ জীবন, আমরা দেখেছি সংঘবদ্ধভাবে রেপ করছে, তার সঙ্গে দেশপ্রেম, বাংলাদেশ প্রেম, এটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। আর ওই দিনটা তো খুব স্পেশাল, ওই দিন ধর্ষক রত্ন পেত প্রণজিৎ বিশ্ব। অর্থাৎ তাহলে পরীক্ষা পড়াশুনো চলে যাক, আর আগে তো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হোক, তাই তো? মানে তৃণাঙ্কুর ভট্টাচার্য যে কথা বলছে, একদমই তৃণমূল ছাত্র পরিষদের ভাবটা যেরকম যে 28শে আগস্ট যেন হচ্ছে যে আমাদের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে সেদিন পরীক্ষা হবে না কেন? পরীক্ষা হয় মূলত হচ্ছে একাডেমিক ইন্টারেস্টে, তার সূচি মেনে, ক্যালেন্ডার মেনে। রাজনৈতিক প্রয়োজনে পরীক্ষার সূচি তৈরি হয় না। এ রাজ্যে আসলে এরা পরীক্ষা নিয়ে যে ছেলে খেলাটা দেখে অভ্যস্ত হয়ে গেছে, সাদা খাতায় পরীক্ষা, পরীক্ষা না দিয়ে পাস, টাকা দিয়ে হচ্ছে পরীক্ষায় পাস। ফলে এই পরীক্ষাটাই যদি অভ্যস্ত হয়ে যায়, তাহলে সেই লিডাররাই হচ্ছে এই কথা বলতে পারে। ভাবটা পরীক্ষা ঘোষণা করে কত বড় অপরাধ করে ফেলেছেন। আমি এই কারণে বলছি সেটা কখনো কিন্তু পাস হয়নি। এটাই কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে রেজিস্ট্রেশন হয়নি স্যার, বিভিন্ন কলেজে এই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের কথাটা যেন মাথায় রাখে সরকার, এটাই আমাদের আবেদন রইল। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দ।